স্বাগতম বন্ধুরা মিষ্টি তেতো অনুভূতির ত্রয়োদশ পর্বে। চলুন জেনে নেওয়া যাক নিখোঁজ রাশিকে খুঁজে পেতে অগ্নির এই ব্যাকুল লড়াই আজ কোন নতুন মোড়ে গিয়ে পৌঁছায়। রাশি ঘরে ঢুকে শুনতে পেল বারান্দা থেকে গুলজার সাহেবের গজল। ঘড়িতে রাত 1:30 বাজে। অগ্নির চোখে ঘুম নেই। আসলে বাচ্চাটা না পেলে ওর মন শান্ত হবে না। মেয়ের বেবি কটে মশারি টেনে বারান্দায় চলে এলো রাশি। বাগানের ছাতিম গাছে ফুল এসেছে, গন্ধে ভরে গেছে চারদিক। বারান্দায় বনসাই গাছগুলো পরিচর্যা হয়ে গেছে আগুন বাবু। হালকা ধুনে গজল চালিয়ে দোলনায় আধশো অবস্থায় অগ্নি বাইরে তাকিয়ে আছে। অন্ধকারে একটা ছোট্ট আলোর বিন্দু দেখা যাচ্ছে। অগ্নি সিগারেট খাচ্ছে। পাশে রাখা একটা বিদেশি মদের বোতল। রাশি এসে ওর পাশে বসে গেল। রাশি গজলটা রিপিট করলো। গজল ভালো লাগে? হ্যাঁ, কিন্তু ঘুম নেই কেন চোখে? ক্লান্তি নেই? অগ্নি রাশির শাড়ির অনাবৃত অংশে হাত রাখলো। না, ঘুম আসছে না। পেটে সুরসুরি লাগতে খিলখিল করে হেসে উঠল রাশি। অগ্নি নিজের উপর টেনে নিল রাশিকে। এক হাতে কপাটটা খুলে দিল। চুলগুলো এসে অগ্নির মুখের ওপর খরস্রোতা নদীর মতো আছড়ে পড়ল। অগ্নি সিগারেট অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে রাশির উপর মনোযোগ দিল। রাশি বুঝলো এই মোক্ষম সুযোগ। অগ্নির হাতটা ধরেও বলল, ঘরে চলো। ভালো লাগছে না ঘরে, ঘুমিয়ে চলে যাবো। বিরক্ত করো না, চুপ করে থাকো তো। আটটা আংটি অমন করে গাড়িতে ফেলে আসাটা উচিত হয়নি। অগ্নি ব্যস্ত হয়ে পড়েছিল রাশির শরীর নিয়ে। কথাটা কানে যেতেই সজাগ হয়ে গেল স্নায়ু। বলে কি, কোথায় লেগেছে একটু দেখাও প্লিজ। আংটিতে রক্ত লেগেছিল। কি যে করো না, আমার তো চিন্তা হয় বলো। অগ্নি বুঝলো প্রসঙ্গ টেনে এখন রাশি বকাবে ওকে। ওসব মুড়ে নেই এখন। 2-4 পাত্র পেটে পড়েছে। অন্য কেউ মোটেই পারতো না, কিন্তু রাশি পারবে সত্যি বের করে আনতে এই মুহূর্তে। অগ্নি রাশির মুখে হাত দিয়ে চাপা দিল। তারপর ওকে এক পাল্টি দিয়ে দোলনায় বসিয়ে দিল। রাশির মুখ বন্ধ। রোম্যান্টিক উষ্ণ অগ্নিদেবের চোখে চোখ পড়তে রাশি সব ভুলে গেল। অগ্নি মনোযোগ দিল সামনে থাকা উন্নত বক্ষ বিভাজিকায়। আবেশে চোখ বন্ধ করে ফেলল রাশি। দুহাতে অজান্তে এগিয়ে গিয়ে অগ্নির চুলগুলো খামচে ধরেছে রাশি। মুখ দিয়ে একটা অদ্ভুত শব্দ বেরিয়ে এলো। অগ্নি জানি অভিকে পিটিয়েছে, এই প্রসঙ্গে কথা বলতে চায়, কিন্তু না, এখন এসব কথা বলা যাবে না। ইচ্ছা করছে না এসব প্রসঙ্গ ঘাটতে। রিনিকে কেমন কেমন মানসিক টর্চার করেছে অভি, সেসব জানলে রাশি নিতে পারবে না। ওর না জানাই ভালো। আপাতত রাশির ভিতরের বরফ গলছে। মিল্ট হয়ে যাবে রাশি এখন, কিন্তু সকালবেলা আবার চেঞ্জ করবে। এই জিজ্ঞাসাবাদ বন্ধ করার উপায় খুঁজতে হবে, কুইক একটা উপায়। রাশির মুখের দিকে তাকালো অগ্নি। দেখলো মুখটা যেন তুলি দিয়ে আঁকা। কপালের সিঁদুরের টিপটা ঘেটে গেছে। নাকে জমেছে ঘামের বিন্দু। অগ্নি নিচু হয়ে নিজের সাদা জামাটা দেখে বলল, তুই সিঁদুরের টিপ কেন পড়ো? তাও রাতে? জামাটা গেল তো আমার। দাগ মানে কি নেগেটিভ? কোনো কোনো দাগ সুন্দর স্মৃতি হয়, ভালোবাসার গল্পও বলে। আচ্ছা, তুমি তো কোনোদিন আমাকে জিজ্ঞাসা করোনি আমি লিনার সাথে যে রিলেশনে ছিলাম আমাদের সম্পর্ক কেমন ছিল। সেই তো জিজ্ঞাসা করিনি তো। আমি একটু কম বুঝি কিনা, তো কতটা ছিল গভীরতা? মনে হয় না এই বারান্দা, এই বনসাই আর এই গজল আমি একদিন লিনার সাথেও শেয়ার করেছি? কথাটা শুনে রাশির মুখটা কঠিন হয়ে উঠল। অগ্নি মনে মনে হাসলো। যদিও যে নারী তার স্বামীকে সন্দেহ করে তার স্বামীর থেকে হতভাগা পৃথিবীতে আর কেউ নেই, কিন্তু তাও অভির গল্প জানার থেকে ভালো রাশি এখন সন্দেহ করুক ওকে। ওই নিয়ে মত্ত থাকুক। খুব চালাক ভাবে নিজেকে ফাঁদ পেতে শিকার ধরবে, তাই না তুমি? না রাশি, তুমি অগ্নিদেব ব্যানার্জির সবটা জানতে পারোনি এখনো, আর পারবেও না। অভির বিরুদ্ধে আসলে যে যে অভিযোগ সত্যি, তাতে যাবজ্জীবন কারাদণ্ড হয় না। তাই তো অগ্নি এমন করে কেস সাজিয়ে দিচ্ছে যাতে অভি কোনোদিন ওই লোহার গরাত কেটে বাইরে বেরোতে না পারে, যেন ওখানেই আটকে যায় আজীবন। বেরিয়ে এলেই আবার রাশির দিকে হাত বাড়াতে চাইবে, বেরিয়ে এলেই বাচ্চাটাকে চাইবে। অগ্নিদেব যেটা নিজের করে নেয় তার দিকে অন্য কেউ তাকাবে, সেটা সে একদম চায় না। রাশি অগ্নির বুকের কাছে জামাটা টেনে নিয়ে বলল, আমি জানতাম তোমার সাথে ওর কোনো শারীরিক সম্পর্ক ছিল না। আমি কিন্তু এটাই ভেবেছিলাম। তুমি বলতে চাও এই দোলনায় তুমি রিনার সাথে কতটা কাছাকাছি এসেছিলে? অগ্নি রাশির শাড়ির আঁচলটা সরিয়ে দিল। আঁচল আর চুল ফ্লোরে ঠেকছে। অগ্নি রাশির কানের কাছে এসে বলল, তুমি যা খুশি ভাবো, তবে যদি ভেবে সঠিক থিওরি খুঁজে নিতে পারো তাহলে মানবো তুমি আমাকে চেনো। রাশির ভিতরের গোয়েন্দা ফিনিশ। এখন প্রেমিকা রাশি রাগে ফেটে পড়ছে। এই মানুষটা তো শুধুই ওর, এমনটাই জানতো। এখন এই লোকটা বলে কিনা লিনার সাথেও সে এতটাই গভীর ছিল। অগ্নি রাশিকে টেনে নিজের বুকের ভেতর নিয়ে বলল, আমার ঘুম পাচ্ছে। তুমি আমাকে ঠকিয়েছ, তুমি ঠক। জেলের ওপারে রাশি আর এপারে অভিরাজ, প্রবাসী দামি পাত্র, যার দাম নিয়ে দর কষাকষি করে গেছে একটা সময় তার অভিজাত মা, যার পাশে দাঁড়াবার যোগ্য মনে হয়নি একদিন রাশিকে, অন্তত অভির মায়ের থিসিস ধরে চললে। আজ সেই অভির মা রীতিমতো কেঁদে কেঁদে রাশিকে এখানে ডেকেছে। রাশি দেখছে অভিকে, চোখে মুখে কালশিটে জমে আছে। শূন্য চোখে দেখছে অভি রাশিকে। এই রাশি তো ওর হতো। কোথা থেকে একটা গুন্ডা এসে রাশিকে নিজের জালে জড়িয়ে নিয়ে রেখেছে। রাশির সামনে একটা সাদা পর্দা টেনে রেখেছে। রাশি দিনে দিনে যেন সুন্দরী হয়ে উঠছে। কই, আগে তো এত ফর্সা, এত ঘাম তেল মাখার মতো স্কিন ছিল না। আগে তো এমন ফিগার ছিল না, এত সুন্দর রেশমের মতো চুল ছিল না, এত সুন্দর শরীর দিয়ে একটা গন্ধ আসতো না।
রিনি ছিল সুন্দরী, রাশি ছিল অ্যাভারেজ, রোদে ট্যান হওয়া স্কিন, বাদামি গায়ের রং, ফিগারটা প্রথম থেকেই ওর মারাত্মক ছিল। কিন্তু লম্বা বিনুনি বা খোপা করা চুল ছিল খড়ের মতো, গায়ে মশলার গন্ধ বা ঘামের গন্ধ, চোখের তলায় অল্প কালি আর হাতে চটা নীল পেন্ট। রাশি কারো স্ত্রী হয়ে, কারো মা হয়ে এত পিলাও হয়ে গেল কেন? অর্থের ঝকঝকানি না দাম্পত্য সুখ? জানে না অভি, শুধু জানে এই সামনে দাঁড়িয়ে থাকা খাজুরাহ ভাস্কর্য নির্মাণ হয়েছিল অভিরাজের জন্যই। অগ্নিদেব সেখানে অবৈধ প্রবেশ করেছে। রাশির ডিপ কাট ব্লাউজ থেকে উঁকি মারছে ক্লিভেজ, গদি গদি নরম হাতে সোনার চুই খনখন করছে, আর ঘাড়ে উঁকি দেওয়া হালকা একটা লাল দাগ, যা সম্ভবত বিগত রাতের দাম্পত্যের রোম্যান্সের সাক্ষী। অভিযোগ বন্ধ করে নিল। অভির মা বলল, মুখ গুটে বসলে হবে না, বল বল আর বল, কত বড় গুন্ডা সেটা বল। কেমন করে তোকে মেরে মেরে কারো সেটা ফেলে দিয়েছে, কেমন টাকা খাইয়ে বড় বড় কেস জুড়েছে, সেগুলো বল। রাশি বুঝলো অগ্নি ভালোই জড়িয়েছে কেসে, জেদ চেপে গেছে, থামাতে গেলে অশান্তির ঝড় উঠবে, এটা করবে এমনটাই স্বাভাবিক। রাশিকে তুলে নিয়ে গেছে অভি। অগ্নি যেমন নিজেকে কুল দেখাচ্ছে, আসলে ততটা কুল কি থাকবে? সব ওর অভিনয়। অগ্নি তোমাকে মেরেছে? দেখো, আমি জানি না সত্যি, ও খুব রাগী মানুষ, এমনটা করবে আমার আন্দাজই ছিল। শুধু হাতে মারলে লাগবে কম, তাই হাত ভর্তি আংটি, তাও পাথর সেট করা আংটি পরে এসে আমাকে এলো পাথারে ঘুষি মেরেছে। এত বড় জন্তুরের সাথে কি করে থাকো রাশি? তুমি তো এমন মানুষের ঘর করার মেয়ে না, তাতে মাতাল, একদম পাড় মাতাল। আরে বিদেশি হলেও মদ তো মদ হয়, মানুষকে জানোয়ার বানিয়ে দেয়। অগ্নিদেব ব্যানার্জির ক্যারেক্টার সার্টিফিকেট আমি এখানে নিতে আসিনি। আর কাকিমা, আপনি আমাকে ডেকেছেন এই সমস্ত দেখাতে? ঠিক আছে, বেশ, আমি দেখলাম। এবার তাহলে আমি আসি, আমার তো এখানে কিছু করার নেই। আমার সাধ্য নেই, বিশ্বাস করুন, সাধ্য নেই ওই লোকটার বিরুদ্ধে যাবার। অভি কিছু বলতে গেল। কাট। রাশি জানে অভি কি জ্বালা পোড়া কথা বলতে আগ্রহী এখন। রাশি হাত দেখিয়ে ওকে থামতে বলে বলল, হ্যাঁ, আমাদের দাম্পত্য জীবনে ইকুয়াল কিছু নেই। অগ্নি তার জোর খাটায় সবেতেই, ওর ইচ্ছেতেই সবকিছু হয় প্রায়। ও যা বলবে সেটাই ফাইনাল। আমি মেনে নিয়েছি অভি। হ্যাঁ, এটাও সত্যি, চার দেওয়ালের মধ্যে ও ওর ইচ্ছা রাখে, আর আমি সেটা মেনেই নিয়েছি। তোমার মনে হয় আমার মধ্যে একটা স্লেভ হয়ে থাকার প্রবণতা তৈরি হয়েছে। তোমার চেনা রাশি পাল্টে গেছে স্লেভে। ঠিক আছে, আমি সমস্ত কিছু মেনে নিলাম। আমি কি, আমি কে, আমি কেমন আছি, এসব নিয়ে ভাবার অধিকার অবকাশ কোনোটাই তো তোমার নেই। আমাকে আর ডেকে লাভ নেই। উকিল ডাকো, বরং টাকা লাগাও, বন্দি করো। হ্যাঁ, তবে তো বাঁচতে পারবে। আমার না মেলা কাজ আছে, তোমাকে নিয়ে ভাবার মতো অবকাশ আমার এতটুকু নেই অভি। রিনির স্বামী যখন ছিলে তখন যদিও ভাবতাম, আর সে চলে যেতে একটুও ভাবি না গো। আমার তো জন্মান্তর হয়েছে। রাশি সেন এক মানুষ ছিল, তার দৃঢ়তা ছাড়া বাকি সব আমি ফেলে দিয়েছি। এখনকার রাশি ব্যানার্জি হলো দ্য ডার্ক চকলেটের মালিক, যার মনটা সেই হোয়াইট বোর্ডটা না, যাতে যে যা ইচ্ছা লিখে দেবে। এই রাশি ব্যানার্জি তার ডার্ক চকলেট ডার্ক লাভা কেকের মতোই কালো, যার অতল খুঁজতে গেলে ডুবে যাবে। যাই হোক, আমাকে আবার যেতে হবে। বাচ্চার মা তো বাইরে বেশিক্ষণ থাকলে বাচ্চা মাকে খুঁজে, মায়ের দুধ খাসে, তো আমাকে তো যেতেই হবে। আর অগ্নিদেব ব্যানার্জি এরপর জানবে তার স্ত্রীকে এখানে ডেকেছ তুমি, তারপর আবারও আন্টির বদলে আর যে কি কি বলে এসে তোমাকে মারবে। না না, ওর ভাষায় বরঞ্চ ও বলবে, না ওর ভাষায় অবশ্য ও তোমাকে কি নিয়ে যাবে। আমি কিন্তু বাবু ওসব তখন জানি না। টাকার গরম ছিল, ক্ষমতার গরম ছিল, উচ্চশিক্ষার গরম ছিল। তোমার কাকিমা বলেছিলেন আমি বাঁচা, আমি অ্যাভারেজ। দেখুন, আমি কিন্তু আজ একজন কন্যা সন্তানের মা। আমি আজ রাশি ব্যানার্জি একটা বড় ব্যবসার মালিক। আমি একটা সফল উচ্চ শিক্ষিত মানুষের চোখের তারা। বোকা লোক কাল ইচ্ছে করে আমাকে ঈর্ষায় ফেলতে কত কি বললো জানো অভি, শুধু তোমার গল্পটা এড়িয়ে যেতে। আমাকে বললে আমি বলতাম ভালোই করেছো, যা করেছো। উল্টে আরো কিছু এমন আংটি আছে, ওকে সেগুলো বের করে দিতাম, যেগুলো পরে এক খুশি করে মোটামুটি তোমার দাঁতটা তো পড়ে যেতই। আমার বোনকে কাঁদিয়ে কাঁদিয়ে মেরেছো তুমি, আমার বোনকে বুঝিয়ে দিয়েছো তুমি ওকে মেরে দেবে, ওর বাচ্চাকে বাঁচিয়ে নেবে। কতটা ভয় পেয়েছে ও একা একা ওই অবস্থায় বিদেশের মাটিতে, একবারও ভেবে দেখেছো? মানসিক যা যন্ত্রণা ওকে দিয়েছো, এবার সেই পরিমাণ কিংবা তার থেকেও বেশি পরিমাণ শারীরিক ও মানসিক যন্ত্রণার জন্য তুমি রেডি থাকো। ইভিলের সাথে থেকে আমিও না আসলে একটু ইভিল হয়ে গেছি, বুঝেছো? রাশি, তুমি জেলে গিয়েছিলে অভির সাথে দেখা করতে? হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? আমি তোমাকে মানা করেছিলাম রাশি। অগ্নি বেশ রেগে গিয়ে কথাটা বলল। রাশি অবশ্য ভাবাবেগেই নেই, সে মেয়ের ছোট ছোট জামা ভাঁজ করতেই ব্যস্ত রয়েছে। অগ্নি পাত্তা না পেয়ে রাশির হাতটা ধরে ওকে আটকে দিল। খাবে তো চলো, আজ অনেক ভালো ভালো রান্না হয়েছে। কি বললাম কানে আসছে না? আমি গেছি, বেশ করেছি, ভেবো না তুমি। আমি আর তোমায় আটকাবো না। আইনি ভাবে যেটা বেটার সেটাই করো। শুধু বলতে চাই, নিজের হাতটা ময়লা করো না। অভিকে আমি বুঝিয়ে এসেছি যা বোঝানোর,
তারপর আর ও কসবার রাশিকে খুঁজবে না কোনোদিন। ওর মাকে আমি বুঝিয়ে দিয়ে এসেছি এক অদ্ভুত এই সমাজের নিয়ম, যা আমার বোনের উপরে ওরা খাটাতে চেয়েছিল। সেসব মেনে নেওয়া অন্যায়। কেন একটা মেয়ে অকারণে স্বামীর হাতে মার খাবে? আর শ্বশুর শাশুড়িকে বলতে গেলে ওনারা এসে বলবেন তুমি কেমন মেয়ে, জানো তো ওর মাথা গরম, রাগের সময় ওর সাথে তর্ক কেন করো? অভির মা ওখানে থাকতেও কেন উনি ছেলের এই অন্যায় প্রশ্রয় দিতে চুপ থাকলেন? বাবা মা মরা মেয়েটা হয়তো ভেবেছে যে নিজের বাবা মাকে বললেও যেখানে আকছার এইটাই হয়, বাবা মা মরা মেয়েটা হয়তো ভেবেছে যে নিজের বাবা মাকে বললেও যেখানে আকছার এইটাই হয় যে তারা বলবে মানিয়ে নিয়ে চল, মারুক একটু, ওইটাই তোর ঘর, শ্বশুর বাড়ি, স্বামীর মার, এই সমস্ত একটু স্বামীর মার সহ্য করতে হয়, ও স্বামীর ভালোবাসা। তাহলে দিদি বা দাদাকে বললে থোড়াই ওরা আমাকে বুঝবে? রিনি হয়তো ভেবেছে আমেরিকা থেকে ফিরে এসে কসবার বাড়িতে স্বামী পরিত্যক্ত হয়ে উঠলে পাড়া পড়শি মিনিয়ে মিনিয়ে এসে বলবে মেয়েটির নিশ্চয়ই কোনো দোষ আছে, না হলে এই অবস্থায় স্বামী ছেড়ে দেয় নাকি? অগ্নি রাশির মাথায় হাত বুলিয়ে ওকে বসিয়ে দিল। কথাটা ঠিকই বলেছ, এমনটা হয়েছে বলেই আজ ঋণী নেই। তবে কি জানো তো রাশি, ছেলেদেরও সমস্যা অনেক। নিজের স্ত্রীকে যখন মেজাজ নিয়ে কথা বলবে সে, তখন বাড়ির লোক ভাবে ছেলে আমাদের সিংহ আর পুরুষ, আর যখন নরম নরম গলায় কথা বলবে তার স্ত্রীর সাথে, তাকে চোখে হারাবে, তখন বাড়ির লোকগুলোই বলবে বইয়ের আঁচলে ধরা বেড়াল। কাকিমা বলেনি যে অগ্নি কি ছিল আর রাশির প্রেমে কি হয়েছে? কিন্তু বিশ্বাস করো, আমি এটাই জানি যে এই সংসারটা আমার। এক বাপের চোখের মনিকে আমি নিজের বাড়ির বউ করে এনেছি, তাকে ভালো রাখার সব দায় শুধুই আমার। আমি কাকিমার কথায় বিক্ষিপ্ত হয়ে উঠিনি, অভিমত বোকামিও করিনি। তোমার বাবা এখানে শেষে ছিলেন, ওনাকে আমি বাবা বলতে পারিনি, চেয়েছি মানুষটা ভালো থাক। তাও কোথাও গিয়ে এমন একটা দ্বিধা ছিল যে বাবা বলতে চেয়েও একবার পারিনি বাবা বলতে। কিন্তু তুমি তোমার বাবাকে বাবা ও মাকে মা বলে ডাকো, আর মন থেকেই ডাকো। মেয়েরা বড্ড তাড়াতাড়ি মিগ্রেট হতে পারে, আমরা পারি না। আমি জানি আমার পরিবারের বিপদে আপদে কাউকে পাশে না পেলেও রাশি আমার সঙ্গে সবসময় আছে, সব পরিস্থিতিতেই আমাকেও সঙ্গ দেবে। তাই আমার সর্বাগ্রে কর্তব্য তোমায় ভালো রাখা। বিশ্বাস করো, সেই কারণেই বলিনি কিছু। আমি এটাই বিশ্বাস করি যে আমার স্ত্রীকে সবসময় ভালো রাখার দায়িত্ব আমার। ওই কাজটা তো সমাজের নয়, তাই যেটা তোমায় ভালো রাখতে বাধা দেবে তাকে দূরে সরিয়ে রাখি। আর রিনার গল্পটা ব্লাফ দিলে তো? কি করে জানলে ব্লাফ? সত্যি হতেও পারে। যখন পুরো পৃথিবী তোমার বিপক্ষে থাকবে, তখন যে মানুষটা তোমার পক্ষে থাকবে বুঝে নিও সেই তোমার সবচেয়ে কাছের মানুষ। আর সেই কাছের মানুষ হলো তুমি আমার জীবনে, অগ্নিদেব। তোমাকে আমি নিজের হাতের তালুর মতো করে চিনি, বারবার তুমি প্রমাণ করে দিয়েছো নিজেকে। অগ্নি রাশির গলায় আলতো করে চুমু খেলো। তাই বুঝি এখন আমি কি চাই সেটা বোঝো? সেটাও বুঝি। তবে সরি, এখন খেতে যেতে হবে, খেয়ে নেবে, তারপর দেখছি। দেখবে তো সত্যি? উফ, কি আগ্রহ! না, গাধার সামনে গাজর বেঁধে তাকে দৌড় তুমি আগেও করিয়েছ, তাই আর কি বলা। মানলে তবে যে তুমি গাধা? সেই তো, স্বামীদের স্ত্রীরা তো গাধাই মনে করে। এই আজকের গল্প না, তবে এই গাধা মনে হয় একটা ভালো খবর দিতেই পারে তোমায়। ছেলেটাকে খুঁজে পাওয়া গেছে। ওকে যারা নিয়েছিল তারা ওকে অরফেনে দিয়ে গেছে। বাচ্চাটার ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে না, সেরিব্রাল পলসি রোগে আক্রান্ত, তাই ওকে ওরা ফেলে গেছে। রাতুল পেয়ে গেছে বাচ্চা? আমাকে ফোন করেনি কেন? আর কি হয়েছে বাচ্চার? সেরিব্রাল পলসি। ভয় পেও না, সেরিব্রাল পলসিতে বোঝায় এমন একটি অবস্থার বাচ্চার যা নড়াচড়া করতে অসুবিধা এবং পেশির দৃঢ়তা, স্পেস্টিসিটি জড়িত। এটি মস্তিষ্কের বিকৃতির ফলে ঘটে, যা জন্মের আগে ঘটে, কারণ মস্তিষ্কের বিকাশ ঘটছে বা মস্তিষ্কের ক্ষতি বা জন্মের আগে, সময় বা অল্প সময় পরে এটা ঘটে। সেরিব্রাল পালসির কারণগুলির মধ্যে রয়েছে মস্তিষ্কের ক্ষতি, যা অক্সিজেন বঞ্চিত হতে পারে বা সংক্রমণ এবং মস্তিষ্কের ত্রুটির কারণে হতে পারে। লক্ষণগুলি সবেমাত্র লক্ষণীয় আনাড়ি থেকে শুরু করে। এক বা একাধিক অঙ্গ নড়াতে যথেষ্ট অসুবিধা হয়। পক্ষাঘাত এবং জয়েন্টগুলি এত শক্ত হয়ে যায় যে সেগুলি একেবারেই সরানো যায় না। হায় ভগবান, সে কি গো! পার্কের বেঞ্চে বসে আছে চুপ করে রাতুল আর রাধা। রাতুলের গলার কাছে একটা দম বন্ধ হওয়া কষ্ট। রাধা এখন কি করবে? ও কি বাচ্চাটা নিতে চাইবে? দিদি আর অগ্নিদা অলরেডি দুটো বাচ্চা নিয়ে ব্যতিব্যস্ত। অগ্নিদা সকালে বেরিয়ে যায়, রাতে ফেরে। এতগুলো ফুড চেইন চালানো কতটা টাফ জব যেটা রাতুল এখন বুঝতে পারে। অগ্নিদার সাথে থেকে জীবনের প্রতি পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে ওর। এখন মনে হয় জীবনের অনেকটা মূল্যবান সময় ও নষ্ট করেছে পরের জিনিস দখল করে, রাজা হবার স্বপ্নে বুঁদ হয়ে। আর এর জন্য একা স্বপ্নাকে দোষী করলে হবে না, এর জন্য রাতুল নিজেও দোষী ছিল। এক হাতে তালি বাজে না কখনো। আফসোস, দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হতে অনেক বেশি সময় নিয়ে ফেলেছে ও। মা চলে গেছে, একদম অসহায় অবস্থায় একা একা চলে যায়নি শুধু দিদির জন্য, দিদি পাশে ছিল শেষ পর্যন্ত। বাবা চলে গেছে এক বুক অভিমান নিয়ে। রাতুল অনেক দেরি করে ফেলেছে, তারপরেও ওকে সামলেছে দিদি। তারপরেও অসময়ে অগ্নিদেব ব্যানার্জি ওর হাতটা শক্ত করে ধরেছে। নিজের বোনকে দিয়েছে রাতুলের শূন্য জীবন। স্বপ্না যে ওকে ঠকিয়ে এসব কেড়ে নিয়েছিল, তখন রাতুলের পুরো পৃথিবীতে নিজেকে একা মনে হয়েছিল।
কিন্তু দিদি ওকে আগলে ছিল। রিনি বহু অন্যায় করেছে জীবনে। পুজোর বাজারে সবচেয়ে সেরা পোশাক ও নিয়েছে, তারপর রাতুল নিয়েছে। দিদি শেষে বেঁচে যাওয়া টাকা দিয়ে যেটা হতো সেটাই নিত। পাড়াতে এক বৌদির দেওয়া জামা কাপড় পরে পড়াতে যেত। কোনোদিন কেউ ভেবেছিল দিদি এত সুন্দরী? হ্যাঁ, ব্যক্তিত্বময়ী, সেটা বোঝা যেত, কিন্তু গরিবের আবার ব্যক্তিত্ব। আজ যেন ওই সেপলেস পাথরটাকে সঠিক কাটিং দিয়ে কোহিনূর বানিয়ে ফেলেছে অগ্নিদা। রিনি চলে গেছে। রিনির মৃত্যু অস্বাভাবিক। অ্যাক্সিডেন্ট হলেও এসব মৃত্যু প্ররোচিত। তবে বাচ্চাটা, ওর কি দোষ? মায়ের মানসিক চাপ থেকে ওরও সঠিক বিকাশ হয়নি। ও এত বড় রোগ নিয়ে জন্ম নিয়েছে। ঈশ্বরের আশীর্বাদ আর অগ্নিদার প্রবল ইচ্ছা শক্তি থেকেই বাচ্চাটা ফিরে পেল ওরা। এখন ভগবান আবার পরীক্ষা নিচ্ছে। বাচ্চাটা সুস্থ না, তাই যারা বাচ্চা নিয়েছিল তারাও ফেলে গেছে ওকে। সুস্থ হলে হয়তো মাথায় করে রাখতো, কিন্তু ওরা তো বাচ্চাটার কেউ না। রাতুল ওর মামা তো ভীষণ আপন, রক্তের সম্পর্ক। মা একবার বলে আর মামাতে দুবার মা শব্দটা আসে। আজ পর্যন্ত হাজার অন্যায় করেছে রাতুল, কোনো ভরপাই করতে হয়নি। আজ ঈশ্বর সুযোগ দিয়েছেন, বাচ্চাটার দায় দায়িত্ব ভালোবেসে ওকে গ্রহণ করার সুযোগ দিয়েছেন। কিন্তু রাধা, ওর কি দোষ? বড়লোকের সুন্দরী মেয়ে রাধা ওকে দয়া মায়া করতে গিয়ে ভালোবেসে ফেলেছিল। প্রিন্সকে ঠকিয়ে ওর কাছে চলে এসেছিল। এখন আবার রাতুলের জন্য নিজে মা হতে পারবে না। সে দায়ও নিজের কাঁধে বইতে রাজি। রাতুলকে বাবার বাড়ির সামনে ছোট করবে না সে। রাধা কি মানবে এই বাচ্চাকে? রাধা তো একদম চুপ। রাতুল দুহাত দিয়ে মুখ ঢেকে বসে আছে। এই, তোমার কি হলো? শরীর খারাপ লাগছে? রাতুল, কিছু তো বলো। রাতুল তাকালো রাধার দিকে, খুব মুখ থমথম করছে, চোখ দুটো লাল টকটকে। এই, কি হলো? আমরা দুজন এসেছি আমেরিকা। আমরা কি 3 জন ফিরবো, না আবার 2 জন ফিরবো? এই টরেন্টোতে বসে এই পার্কে নির্ধারিত হোক, না হয় আজ রিনির ছেলের ভবিতব্য। তুমি যেটা বলবে সেটাই মেনে নেব, কথা দিলাম। মানে কি বলছো তুমি? আমরা 2 জন যাবো মানে? বাচ্চাটা অ্যাডাপ্ট করার প্রসেস জানো তো এখানে কতটা ভয়ঙ্কর। ওকে ওর বাবার থ্রু নিয়ে যাওয়া সম্ভব একমাত্র। দাদা অভিরাজের কাছ থেকে একরকম গুন্ডামি করে পেপার সাইন করিয়েছে। এবার আসল কাজটা, ওকে নিয়ে ফেরা, সবকিছু কাগজ রেডি করে। এখন বলো তো, ওকে নিয়ে যাবে না? দিদি কত দায়িত্ব নেবে? দেশেই তো কথা হয়েছে, বাচ্চাটা আমরা নেব। যদিও দাদাকে এখনই কিছু বলিনি, ও এখন কি মাইন্ডে আছে কে জানে। ফিরে কথা হবে, বাচ্চা তো আমরা নেব। হ্যাঁ, ওকে রাখা মানে আমাদের অনেক টাকা খরচ। তো আমরা কসবার বাড়িটা অর্ধেক না হয় ভাড়া দিয়ে দেবো। তুমি কাজ করছো, আমিও না হয় একটা কাজ করব, বাড়িতে থেকেই করব, যেটা হয় আর কি। দেখো না, সব ঠিক চলে যাবে। তুমি রাখবে ওকে? ও তো তোমার কেউ না, ও আমার বোনের ছেলে। ও আমার বাচ্চা। আমাকে দেখার আগে থেকে ওকে বাচ্চা হিসেবে স্বীকার করেছে। আজ যদি আমি এখন বাচ্চা জন্ম দিতাম এরকম, তাহলে কি আমি তাকে ফেলে দিতাম? ও আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, আমরা সেটা সদর্পে নেব। আর দাদার কাছে কোনো রকম আর্থিক সাহায্য ছাড়াই ওকে বড় করব। তুমি অগ্নিদেব ব্যানার্জির মতো শার্প মাইন্ডে না জানতাম, কিন্তু তুমি সত্যি ওর বোন। ওর মতোই দরাজ মনের মানুষ তুমি রাধা। বিশেষ করো, আমি আমার দিদির কাছে ঝুঁকে গেলাম। ও অগ্নিদেব ব্যানার্জিকে বেছে নিয়েছিল বলেই হয়তো তোমাকে জিতে নেবার সুযোগ হয়েছিল আমার। না হলে আজীবন স্বপ্নের মতো মেয়েকে নিয়ে আমাকে ভুগতে হতো। দেখো দেখো, তোমার কত মিষ্টি বউ আমি। শুধু মুখে বললে হবে, ভালোবাসতেও তো হবে নাকি? এমনি শুনেছি যে পুরুষ তার জীবনে আসা দ্বিতীয় নারীকেই নাকি বেশি ভালোবাসে, বেশি চোখে হারায়। আমি তো তোমার দ্বিতীয় বউ, আমাকে তো তুমি ভালোবেসেই। রাতুল কথা বলতে বলতে ওর ফোনটা অজান্তেই অন হয়ে গেছে। রাশির কাছে কল চলে গেছে। রাশি শুনতে পেল রাধার কথা। ওর মুখে ফুটে উঠছে একটা হাসি। বাপরে, ভাই আর রাধা আমেরিকা গিয়ে উত্তম সুচিত্রা হয়ে গেছে একেবারে। কিন্তু এটা কি কথা? দ্বিতীয় নারীকে পুরুষ বেশি ভালোবাসে? আচ্ছা, রাশি অগ্নিদেবের জীবনে প্রথম তো না, নাকি প্রথম? না লীনা প্রথম? কি সব ভেবে চলেছে রাশি? আজকে এলেই লোককে জিজ্ঞাসা করতে হবে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। স্যার, আপনি যে টাকাটা রাতুল বাবুর অ্যাকাউন্টে ট্রান্সফার করাতে তো বলেছিলেন, সেটা হয়ে গেছে। আমি তাহলে এবার আসি। অ্যাকাউন্টেন্ট রমাপদ ভয়ে ভয়ে কথাগুলো অগ্নিদেবকে বলল। সন্ধ্যা নামবে। গধূলি বেলায় সূর্যটা যেন কমলা লেবুর মতো। পশ্চিমের আকাশ কমলা রং ধরেছে। অফিসের কাঁচের জানলা দিয়ে আকাশ দেখতে দেখতে অগ্নি ভাবছিল, এই সময় যদি শ্বেত শুভ্র শাড়িতে খোলা চুলে কেয়া ফুলের গন্ধ ছড়িয়ে রাশি এখানে আসতো। স্বচ্ছ শাড়ি থেকে ফুটে ওঠা স্নিগ্ধ সৌন্দর্যে ভরপুর রাশি, কিন্তু তার আসতে দায় লেগেছে। সে ব্যস্ত সবসময় কর্তৃত্ব ফলাতে। তার একমাত্র গোল এখন রিভু বড় হচ্ছে। রিভু 5-এ উঠেছে, মানে একদম ইঁচড়ে কাঁঠাল যাকে বলা হয়।
বাবা বাবা, মা ঠিকই বলে, রাশি তোমার সবেতেই বাড়াবার। ঠিকই তো, অগ্নিদেব কত পড়াশোনা করে তবে আজ এখানে। কই বাবা সারাদিন থোড়াই লাট্টু হয়ে ওর পিছনে ঘুরেছে? না, মা পড়তে বস, হোমওয়ার্ক কর, এসব করেছে। বাবা ডিউটি সেরে গানের আসর পেতেছে, মা তখন আবার জি বাংলা স্টার জলসা ছিল না, এই ডিডি ওয়ানই বাংলা সিরিয়াল দেখেছে। কি সব রান্নার অনুষ্ঠান হতো, পরমা, তারপর গানের অনুষ্ঠান, রঙ্গোলি। সিরিয়ালগুলো কি যেন ছিল, পৌষ ফাগুনের পালা, মহাপ্রভু, জন্মভূমি, ভাঙাগড়ার খেলা, প্রতীক্ষা, একটু ভালোবাসা। বাবা, আজও দেখছি মনে আছে সব অগ্নির। আর এই এক রাশি হয়েছে, দিন রাত রিভু আর রিভু। স্যার বলছি আমি যাই। রমাপদ ডাকলো আবার। তখন বাস্তবে ফিরে এলো অগ্নি। কোথায় খুঁজছে ও মোহময়ী তিলোত্তমা, আর কোথায় এই বিরস বদনে দাঁড়িয়ে থাকা টেকো অ্যাকাউন্টেন্ট? অগ্নি বেশ বিরক্ত হলো, বলল, যাবেন না তো কি আমার সাথে এখানে এক সন্ধ্যায় আড্ডা বসবেন নাকি? কফি খাবেন, চা খাবেন? যান যান, বাজার করতে করতে বাড়ি যান, পেঁপে, বাটা মাছ, কলা কিনে বাড়ি যান। ইডিয়েট একটা। রমাপদ জিভ কাটলো। ইস, স্যার দেখেছে মনে হয় আমাকে বাজারে। রমাপদ বলতে চাইছিল আজ আরো কিছু কিনে তবেই বাড়ি ফিরতে হবে, না হলে খুন্তি নিয়ে দাঁড়িয়ে আছে তার গিন্নি। পাশের বাড়ির পামেলা বৌদির সুন্দর রাত পোশাক খান ঝড়ে এসে পড়েছিল এ বাড়িতে। রমা এখন তুলে সেটা দিতে গেছে সেখানে, মানে আইডেন্টিফাই করতে ওটা পামেলার। তাতেই রাক্ষসী মহিলার রাগ। বলেছে, আজ যদি তুই সোর অমন রাত পোশাক আমাকে কিনে না এনে দিয়েছিস, তোর খবর আছে। সরল রমা এখন কাকে বোঝায়? 50 সাইজের রাত পোশাক কোম্পানিগুলো বানায় না, ওই সাইজের শুধু কাফন বানানো হয়। যাই হোক, রমা এখন ওই রাত পোশাক নিয়ে বাড়ি যাবে। এই দামি আউটলেটে দামি দামি কেক, বিস্কুট একটু চুরি করে নিয়ে গিয়ে খাওয়ায় তার স্ত্রীকে। আজকাল ওসবে আর মন নেই গিন্নির, সে সব খাদ্য আর খেতে চায় না। তার মনের মতো খাদ্য রমার মাথার ঘিলু। রমা চলেই যাচ্ছিল, অগ্নি ওকে দাঁড় করালো। আপনার মাইনে তো 21,000 টাকা, ওতে চলে? রমা কি করে বলে যে চলে না স্যার? একটু এখানকার দামি দামি সুখাদ্য চুরি করে পাড়ার দোকানে সেল করে ওই মাছটা দুধটা কিনতে হয়। করে ঘাড়ে নিয়ে বলল, ওই স্যার গড়িয়ে যাচ্ছে। অগ্নিদেব পকেট থেকে একটা নোটের বান্ডিল বের করে এগিয়ে দিল। ছেলেটা মাধ্যমিক দেবে তাই না? ওর জন্য একটু ভালো খাবার কিনবেন। ওই বাজারে পচা ধসাগুলো একদম দেবেন না ওকে। এতে 5,000 টাকা আছে, আমি আলাদা করে ছোটনের জন্য দেবো প্রতি মাসে। কিন্তু মনে থাকে যেন কথাটা। স্যার স্যার আপনি আপনি আমার ছেলে এখন ছোট, আপনারটা তো বড় হয়ে গেল, মাধ্যমিক দেবে সামনের বছর। আমার দিল্লি বহুদূর এখন। রমা চলে গেল। দিল একদম গার্ডেন আজ। থাক, পয়সা খরচ করে হস্তিনীর জন্য নাইটি কিনতে হবে না। ওকে এই 5,000 টাকার খবরটা দিলেই খুব খুশি হয়ে যাবে। অগ্নি জানালা দিয়ে ডুবন্ত সূর্যকে দেখে গুনগুন করে উঠল। দরজাটা আবার খোলার শব্দ হলো। অগ্নি ভাবলো আবার রমাপদ ফিরে এসেছে কোথায়। ও বিরক্ত হয়ে পিছন ফিরে তাকালো, কিন্তু না, সামনে দাঁড়িয়ে ওর কল্পনার নারী। ঠিক যেমন ইমাজিন করেছিল ঠিক তেমনই। সাদা শাড়িতে মোহময়ী, কালো ব্লাউজ, সাথে উপচে পড়া যৌবন, গলার সোনার চেন, বাংলার লেখা অগ্নি। দুটো কানে ছোট ছোট মুক্ত, খোলা চুল কোমর ছাপিয়ে গেছে। তার আগমনের সাথে ইমিটেশন পারফিউমকে ছাপিয়ে এক সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে। অগ্নি বিড়বিড় করে উঠল, তুমি স্বপ্ন না বাস্তব? রাশি এসে অগ্নির হাতটা ঝাঁকিয়ে বলল, আমি তোমার দুঃস্বপ্ন। অগ্নি রাশিকে টেনে নিল নিজের কাছে। রাশি ছাড়াতে গেল নিজেকে। রাশির চুলে না ঘষে দিল অগ্নি। এখন তোমাকেই প্রয়োজন ছিল। কি করে বুঝলে? বুঝি মশাই, বুঝি। 3 বছরের সংসার হচ্ছে আজ, তুমি একটু ভুল করতে শুরু করেছো। আরে সকাল থেকে অপেক্ষা করলাম তুমি আমাকে উইশ করবে, কিন্তু করলে না, নিজেই তাই চলে এলাম। আমি তোমার জীবনে দ্বিতীয় নারী কিনা সেটা জানতে, তাই হয়তো আবেগটা কম, তাই না? অগ্নি ভ্রু কোঁচকালো। সব বাবা, এর আগমন কিসের ইঙ্গিত? দক্ষিণা বাতাসে নাকি কালবৈশাখীর ঝড়ের? লকারের চাবি নিয়ে কি করছিল সকালে কুচকুচ? লিনার আর অগ্নির ছবি বের করে দেখে এখানে আসেনি তো ওকে মেন্টাল টর্চার করতে? তাতে বিবাহ বার্ষিকী ভুলে যাবার রাগ আলাদা করে আছেই। এই একদম বাজে কথা বলবে না, আমি কিছু ভুলিনি। এই যে সেবার আমি বললাম আমাদের কাল বিবাহ বার্ষিকী, তুমি কি বললে না আমাদের অ্যানিভার্সারি না কাল? এখন বলো আমি ভুলে গেছি? রাশি অতি চালাকি ঠিক না। অগ্নি রাশির হাতটা পিছনে চেপে ধরলো। আহ, ছাড়ো, আমার লাগছে, ছাড়ো বলছে। অগ্নি রাশির গালে হালকা করে কামড় দিল। বলো তুমি বলো এ কেমন যুক্তি? আরে বাবা, তুমি ধরছো যেদিন আমাদের রেজিস্ট্রি হয়েছিল, কিন্তু আমি বলছি আজকের কথা। আজ আমাদের অফিসিয়াল ভাবে ধর্ম মতে বিয়ে হয়েছিল। মনেত্রা এসেছিল বিয়ে দিতে, মনে নেই? ও সরি, তুমি তো ওটা লিভ ইন ডিল মনে করতে। আহা, তো আজকের দিনটা পালন করা হয়? সেটা তো বলিনি। বলবে কেমন করে? আমি তো তোমার সঙ্গে তেমন কোনো সম্পর্ক রাখিনি আইনি বিয়ে করে। তুমি সামাজিক বিয়ে করতে বলেছো, তাই করেছি। তারপর অধিকার অনুযায়ী তোমাকে নিজের করে নিয়েছি, তুমি পর্যন্ত বলনি আমাকে। বেশ হয়েছে, এবার বলো কি প্ল্যান? কি প্ল্যান? রেবো টিউশন আছে আজ, আর মেয়ে মায়ের কাছে তো। লবঙ্গ নিয়ে গেছে মেয়েকে, মায়ের পায়ে ব্যথা। বাবা কাকা আর ডাক্তার কাকু গেছে ইডেন গার্ডেনে খেলা দেখতে।
রিভু পড়তে গেছে, বন্ধুর জন্মদিন উপলক্ষে পার্টি করে বিবেকের সাথে একেবারে ফিরবে। ব্রাভো, আমরা তাহলে যাচ্ছি একটু লং ড্রাইভে। লিনার সাথে যেমন যেতে, আমি তো যাবো না। তার চেয়ে বরং ভালো এখানে বসে বসেই বাবা গল্প করি। একটা ছোট সা কেক আসুক, আমরা কেক কেটে সেলিব্রেট করি, তারপর লেমন রাইস আর মাশরুম খেয়ে বাড়ি ফিরবো। বাড়ি গিয়ে তোমাকে নিয়ে দরজা বন্ধ করে দেবো। ধ্যাৎ, এই বলছি, আগে তো প্রি ওয়েডিং ফটোগ্রাফি ছিল না এত, তুমি আইডিয়া কেমন করে পেলে? লিনার সাথে এত সুন্দর সুন্দর ছবি তুলেছিলে, আজ ভাবলাম লকারটা একটু পরিষ্কার করে দিই, তো খুলে দেখি বিশেষ লকারে বিশেষ সব ছবি। ও বাবা, কে আবার পরিষ্কার করতে গেছে? যে সবকিছু মিস করতে ওস্তাদ। আসলে ইচ্ছা করেই চাবিটা পেয়ে একটু গোয়েন্দাগিরি করছো, তাই তো? রাশি অগ্নিকে চেয়ারে বসিয়ে দিল, তারপর সামনে বসে গেল গালে হাত দিয়ে। অগ্নি ভাবছে কি কুক্ষণে চাবিটা ফেলে এলো, আর ছবিগুলোই বা ফেলেনি কেন? আসলে লিনার বাবা মা চেয়েছিল ছবিগুলো অগ্নি রেখে দিক, তাই রেখে দিয়েছিল। কোনোদিন খুলেও দেখেন, তাই বলে এখন রাশি এসব নিয়ে প্রশ্ন তুলবে, কে জানতো? আজ আবার ওসব কথা কেন? তুমি তো জানো আমার প্রথম প্রেম তুমি। প্রথম নারীকে? রাশি, কি সব বেকার প্রশ্ন এসব? আজ তুমি এসব নিয়ে আমার মাথাটা ঘেঁটে দেবে নাকি? একটু এনজয় করবে তো নাকি? অগ্নি শ্যাম্পেনের বোতল খুলে সার্ভ করলো রাশিকে। রাশি অগ্নির কথা রাখতে এক চুমুক দেবে, কিন্তু সামনের জন সবটাই মনে হয় খেয়ে নেবে। টুকটাক গল্প করতে করতে প্রায় অর্ধেক বোতল সাবার করে দিয়েছে অগ্নি। রাশি কেক আসার পর সেটা সাজিয়ে রেখেছিল, হঠাৎ ওকে ধরে অগ্নি পর্দার আড়ালে চলে এলো। এই, এটা কি হচ্ছে? এটা কিস, সিসিটিভি ক্যামেরা আছে বলে এখানে এলাম। আরে বাবা, ফুটেজ তো এটাও দেখা যাবে। তুমি আমাকে পর্দার আড়ালে এনেছো, এখন বলবে আমার বউ? আরে লজ্জা বলে তো একটা শব্দ আছে নাকি? চলো কেকটা কেটে ডিনার সেরে বাড়ি চলো। বলছি, একটু হেঁটে হেঁটে যাবে? পথে আবার বিবেক পিক করে নেবে, বেশ লাগবে হাঁটতে। এটা ঠিক আছে, কিন্তু প্লিজ আমাকে ছাড়ো। পর্দার আড়ালে এসব করার বয়স আমাদের এখন আর নেই। অগ্নি রাশিকে ছেড়ে দিল, দুজন কেক কেটে খেলো, তারপর সামান্য ডিনার করে ওরা হাঁটতে হাঁটতে অফিস থেকে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। বিবেক 1 কিলোমিটারের মধ্যে ওদের পিক করে নেবে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। রাশি পথে একটা দিল্লির লাড্ডুর প্যাকেট কিনলো, খেতে খেতে ওরা এগিয়ে যাচ্ছে। অগ্নি যেতে যেতে গান ধরলো। তোমায় ভালোবাসি, তার অন্যতম কারণ তোমার এই সুন্দর গানের গলা। আচ্ছা, উপহার নেবে না? উপহার যে দিলাম না। উপহার? সেই তো, কি দেবে বলো? পোকেমন। ওকে মিস্টার খাস্তগিরকে পটিয়ে নিয়ে চলে এসেছি। ওনার একটা জার্মান শেফার্ড কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু দুটো ভিন্ন ব্রিডের কুকুর এক জায়গায় রাখতে সমস্যা। তো আমি সুযোগ পেয়ে এক পরিচিতি ছেলের কাছ থেকে জার্মান শেফার্ড আনিয়ে ওনাকে দিয়ে পোকেমন হাসিল করে নিয়েছি। পোকেমনও আমাদের বাড়িতে থাকতে ভালোবাসে। ওখানে গিয়ে থেকে মন মরা হয়ে বসেছিল। তাই তো, এটাই তোমার উপহার। উপহার ভালো, তবে দায় দায়িত্ব বেড়ে গেল। ওটাকে আমাকেই তো এখন দেখতে হবে। আমাকে কি দেবে? বলো কি দেবো? বলবো, তবে রাতের বেলা। না করলে হবে না কিন্তু। কথার মাঝে অগ্নি লাফিয়ে উঠল। কয়েকটা কুকুর ওদের দিকে ঝাঁ ঝাঁ করে এগিয়ে এসেছে। অগ্নিদেব কুকুরের দলটা ঘেউ ঘেউ করে আসছে দেখেই রাশির হাতটা ধরে দৌড় দিতে চাইল। রাশি মানা করে বলল, পথের এই কুকুরগুলো একদমই কাউকে অকারণে কামড়ায় না। দৌড়ালে বরং আরো বেশি ওরা রেগে যায়, আরো বেশি তাড়া করে, তাতেই বিপদ বাড়বে। কিন্তু অগ্নি ভয় পেয়ে গেছে। ও রাশিকে নিয়ে দৌড়াতে শুরু করলো। রাশি অগ্নিকে যেতে যেতে বারবার বলল, প্লিজ অমন করে দৌড়ে লাভ নেই। আরে বাবা, ওরা আমাদের পিছনে আসছে আর তুমি পারবে না ওদের সাথে পাল্লা দিয়ে দৌড়তে। থামো। থামো তো, চলো, না হলে জলাতঙ্ক হয়ে গেলে কি যে হবে। কত লোককে কুকুরে কামড়ায়, তাদের সবার কি তোরে জলাতঙ্ক হয় নাকি? বেশ বলছো তো। আরে বাবা, ভ্যাকসিন নিলেই হয়। কতগুলো ইনজেকশন নিতে হবে জানো তুমি? না 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 না, আমি ওসবে নেই। আমি বাবা পালাবো। বিবেক কই? গাড়ি নিয়ে এলো না তো এখনো? বেটা আজ মার খাবে আমার কাছে। আমি হাঁপিয়ে যাচ্ছি অগ্নি। আমি তো রোজ ম্যারাথনে দৌড়ই, তাই না? এমন করে বলছো জানো? তুমি তো আমার থেকে প্রায় 10-12 বছরের ছোট। তোমার কি করে এই হাল হলো? চলো চলো। সবসময় বয়স নিয়ে বিচার করলে হবে? ওরে বাবা, আমি আর পারছি না। তুমি তো হাঁটবে বলে বলো। অমনি আমার দোষ হয়ে গেল। রাশি হুঁচট খেয়ে গেল। পড়ে যেতে যাচ্ছিল, অগ্নি ওকে ধরে নিল। কিন্তু ইতিমধ্যে কুকুরগুলো একদম সামনে চলে এসেছে। রাশির দিকে ধেয়ে আসছে ওরা। অগ্নি বুঝলো রাশিকে কামড়ে দেবে। অর্নি ছোট, মায়ের ভ্যাকসিন হলে মেয়ের দুধ বন্ধ হয়ে যেতে পারে। অগ্নি রাশিকে ধরে পিছনে ঘুরিয়ে দিল। আর তারই মধ্যে একটা কুকুর এসে অগ্নির পায়ে কামড়ে ধরলো। রাশি কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটা দ্রুততার সঙ্গে ঘটে গেল। অগ্নি কুকুরটাকে অন্য পা দিয়ে লাথি দিতেই কুকুরটা পিছিয়ে গেল। দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে অগ্নির পা দিয়ে। রাশি একটা গাছের শুকনো ডাল তুলে কুকুরগুলোর দিকে তাড়া করলো। ওরও কড়ি আঙুলের নখটা উঠে গেছে হোঁচট খেয়ে। কুকুরগুলো সরে গেল লাঠি দেখে। এরই মধ্যে বিবেক গাড়িটা নিয়ে এসে দাঁড়ালো। 2 মিনিট আগে এলেও বিপদটা আটকানো যেত। রাশি দেখলো ব্যথায় অগ্নি মাটিতে বসে আছে। খুবলে দিয়েছে কুকুরটা তার পা। মানে শুধু ইনজেকশন না, স্টিচ লাগবে। বিবেক এসে বসকে দেখে অবাক। রাশি আর বিবেক অগ্নিকে ধরে গাড়িতে তুললো। অগ্নি সমানে বিড়বিড় করে যাচ্ছে, জলাতঙ্ক জলাতঙ্ক বলে। ওরে বাবা, আমার জলাতঙ্ক হবে, এই কথাটাই বলে চলেছে। নার্সিং হোমে পৌঁছে জানা গেল র্যাবিশ ইনজেকশন কাল থেকে শুরু হবে। এখন কোর্স চলবে, 1-2 দিনের মামলা তো না।
আর আপাতত স্টিচ করে ওরা ছেড়ে দেবে ওকে। রাশি অগ্নিকে ধরে বসে আছে, স্টিচ শুনেই ওর হাল খারাপ। আমার জলাতঙ্ক হলে কি হবে? হ্যাঁ, আমার মেয়েকে আমি বড় হতে দেখতে পারবো না তাহলে? এই তো ভেবেছিলাম তোমায় বলবো আজ রাতে ফিরে। আমাদের আমাদের একটা বাচ্চা থাকা উচিত, পরিবার বাড়াতে চেয়েছিলাম। এখন দেখি পরিবার কমে যাবে, আমি তো মরে যাব। এই আমাকে টাচ করো না, টাচ করো না, তুমি সরে যাও, সরে যাও। আমি না থাকলে ব্যবসার বাচ্চা সব তোমাকেই দেখতে হবে। আপনি জাস্ট শাট আপ। আচ্ছা, তুমি আমার বিয়ে করবে নাকি? হ্যাঁ, কেন করবে না? হ্যাঁ করবে, করবেই তো। জলাতঙ্ক রোগে কুকুর হয়ে যাওয়ার স্বামী মরলে কি তোমার আর শোক থাকবে? হ্যাঁ, ওরে বাবা রে, আমার বউ, আমার ঘর, আমার শখের সবকিছু অন্য কেউ নিয়ে যাবে। অগ্নি, বিহেভ ইয়োরসেলফ। রাতুলকে কুকুরে কামড়েছিল, কত ইনজেকশন বাচ্চা বয়সে নিয়েছে, কি হয়েছে ওর? মরে গেছে ও? কেন এমন করছো বলো তো? চলো স্টিচ করে বাড়ি যাই। আজ কত ভালো একটা দিন, এমন বাজে কথা বলে না। তুমি না আমার বড় বাচ্চা, তোমাকে নিয়ে না আমি আর পারি না। পেস্টিং করবে না? স্টিচ করতেই হবে। লাগবে না একদম। ভাবো তুমি কি করে অভিকে পেটাবে, আবারও হাতের কাছে পেলে। ভাবো ভাবো ভাবো, আরেকবার ভাবো। একদম হট টপিক মনে করে দিলাম আমি তোমাকে, ভাবো তো। স্টপ দিস ননসেন্স, আমার লাগছে। আর তুমি পথে কুকুরের সাথে থাকবে, ওরা অবোধ, কামড়ে দিয়েছে তো কি করবে? আসলে তুমি নিজেই কামড়টা খেলে, জানো তো। আমাকে তুমি ঘুরিয়ে দিলে আর নিজের সামনে চলে এলে, নাইলে তো আমাকে কামড়ে দিত, তোমাকে তো আর কষ্ট পেতে হতো না। এটা কোনো কথা নয়। তোমায় কামড়ে দেবে মানে? রাশি হাসলো এই অবস্থায়। বেচারি স্টিচকে ভয়, জলাতঙ্ককে ভয়, তাও কামড়টা নিজের ওপর নিল। কেননা রাশির কষ্ট হবে। এমন পাগল কে পায়? অগ্নি আজ বিবাহ বার্ষিকীর দিন আবার নিজের ভালোবাসা প্রমাণ করে দিল। অনেক কষ্ট করে স্টিচ করিয়ে অগ্নিকে বাড়ি আনলো বিবেক আর রাশি। আপাতত একতলার ঘরে থাকছে, হাঁটতে কষ্ট হবে। রাশি অর্ণিকে নিয়ে নিচেই থাকবে। পদ্মা সমানে গজগজ করছে। কুকুর তাড়া করলে এমনি ভয় পায় অগ্নি, কি দরকার ছিল বাইরে হেঁটে হেঁটে যাবার? অগ্নির অত্যাচারে অতিষ্ঠ ব্যানার্জি বাড়ির লোকজন। রিভু আর অর্ণিকে কাছে ঘেঁষতে দিচ্ছে না অগ্নি। পোকেমন যাকে এত ভালোবাসে অগ্নি, তাকেও ভয় পাচ্ছে। পোকেমন বুঝতে পারছে না তার বন্ধু হঠাৎ করে এমন খ্যাপাটে হয়ে গেল কেন। দুটো ভ্যাকসিন হয়ে গেছে, কিন্তু অগ্নি এখনো সেই একই গো ধরে বসে আছে। ওর নাকি জলাতঙ্ক হবে। রাশি দুদিন ধরে চুলে চিরুনি পর্যন্ত দিতে পারেনি এই পাগলের অত্যাচারে। অফিসে বসেছেন হিরণময় বাবু, রাশিকে থাকতে হচ্ছে বাড়িতে, না হলে কি করে চলবে? আর ও কি বোঝে ব্যবসার? এখন বাই ধরেছেন বাবু, জল খাবে না, স্নান করবে না, ওর নাকি জলে ভয় হবে। পদ্মা বিবেকের সাথে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে এলো। লবঙ্গ সাথে গিয়েছিল, না ধরলে ঠামা পড়ে যাবে। শরীর ভারী, হাঁটুগুলো থেকে পায়ের নিচ সরু, হাঁটতে কষ্ট হয়। আসার পথে রেখাকে জেলে দেখেও এসেছে পদ্মা। রেখা কথা বলেনি, না বলুক। একবার চোখে দেখে এসেই পদ্মার শান্তি। এমন অপরাধ করেছে কাউকে বলা যায় না, ওকে ছাড়িয়ে আনা। আবার সে 18-19 বছর এই বাড়িতে বউ হয়ে আসা মেয়েটাকে জেলে দেখতেও কষ্ট। পদ্মা অগ্নির নামের পুজো দিয়ে প্রসাদ দিতে এলো ছেলেকে। রাশি তখন অগ্নিকে ভিজে তোয়ালে দিয়ে মুছিয়ে দিচ্ছে আর বকা দিচ্ছে। অগ্নি চুপ করে দাঁড়িয়ে আছে। পদ্মা ছেলের মাথায় ঠাকুরের ফুল ছুঁয়ে দিয়ে বলল, তোর মামা বাড়ির দাদু জলাতঙ্কে মারা গেল, তখন তুই ক্লাস 6। আরে দাদু ভ্যাকসিন নেয়নি, তাতে কুকুরটা আবার পাগল ছিল। একটা জিনিসকে নিয়ে এমন প্যানিক করলে হয়? তুই তো কত বুদ্ধিমান, এমন করছিস কেন? বোঝ বাবা, একটু বোঝ। এই মেয়েটা দুদিন ধরে তোর জন্য একটু রেস্ট পায়নি। তোর যদি অত ভয় বাঁচা, তবে যাকে কামড় দিতে এসেছিল কুকুরটা, তাকেই কামড়ে দিয়ে চলে যেত। রাশি তো আর তোর মতো নয়, অনেক মেন্টালি স্টেবল। ও তো এমন খ্যাপামি অন্তত করতো না। দাদু মারা গেছেন জলাতঙ্কে? কই, জানি না তো। পদ্মা রাশির মাথায় মায়ের সিঁদুর ঠেকিয়ে দিল। হ্যাঁ গো, আমার বাবা সেবার মারা গেল কুকুর কামড়ে র্যাবিস হয়ে। সেবার আতঙ্কে অগ্নি স্কুলে যেতে চাইছিল না। ছেলের আমার রেজাল্ট অনেক ক্ষতি হলো। আমি জানতাম না ওর এই নিয়ে একটা পাস্ট হিস্ট্রি আছে। আমি তো তাহলে ওকে কিছুতেই, আমার তো ভয় লাগছে ওর জলাতঙ্ক হবে না সেটা আমি জানি, কিন্তু ওই প্যানিক করে পাগল হয়ে যাবে তো। তুমি ওকে চেঞ্জ করতে হেল্প করে এসো, কথা আছে। অগ্নির পায়ে খুব ব্যথা, তাই ওকে জামা পড়তে হেল্প করে ওষুধ দিয়ে রাশি পদ্মার কাছে এলো। পদ্মা বসে বসে জাঁতি করে সুপারি কাটছিল। ওকে দেখে বলে উঠল, অনেক সময় মন ফেরাতে অনেক কিছু করতে হয়। অগ্নির মনটা অন্যদিকে ফেরাতে হবে রাশি। কিছু একটা তর্ক বিতর্ক টাইপের কথাবার্তা শুরু করো। হ্যাঁ, ওকে খুঁচিয়ে দাও, রাগিয়ে দাও। ওই সমস্ত প্রেমিকা হলে বলতাম পিরিত পিরিত গল্প করো, মন ভুলবে হতচ্ছাড়ার। কিন্তু সে তো আর হবার না। বউ তো আর অসময়ে পিরিত করার বস্তু না। বউ হলো একদিন বাসি হওয়া কাঁঠালি কলা, ভিতরে স্বাদ সেই এক, কিন্তু খোলা খানা দেখে মন ভরে না। যাই হোক, ওকে খেপিয়ে দিলেই ওই জলাতঙ্কের আতঙ্কটা থেকে মুক্তি পাবে। কি বলি এখন? মরণ দশা। মেয়েটা 3 বছর হলো ঘর করছে, বয়স হলো প্রায় 34 বছরের বেশি, এখনো কলহ বাঁধাতে শিখলো না। ওগো বৌমা, আমার কলহ করাটাও একটা আর্ট গো, রেখার থেকে শিখতে হতো। আমিও তো কম যাই না, তাই না? তবে ওর মতো পিএইচডি যদিও আমার না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এখানে এসে বসো, তোমার জন্য খই মেখেছি দই দিয়ে, তুমি চামচে করে খাও। আমি চুলটা আঁচড়ে দেবো, না হলে এবার জটা উঠবে।
রাশি জানে শাওরি তার কড়া কথার মানুষ, কিন্তু রাশি খায়নি সেদিকে আমার ঠিক নজর আছে। রাশি, খই দই খেতে তুমি ভালোবাসো, সেটাও আমি খুব জানি। খেতে খেতে রাশির ঘুম আসছে। ওর চুলে তেল দিয়ে ভালো করে আঁচড়ে দিল পদ্মা। ঘুম আসছে? ওটাকে দুপুরে ঝোল ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে তুমিও ঘুমাও। অর্ণিকে লবু নিয়ে গেছে, দুপুরে থাক ওর কাছে। ও ছুড়ে বড্ড বদ হয়েছে, কিন্তু বাপের এই হাল দেখে ছেলেটা ভয় পেয়ে যাচ্ছে গো, বড় হচ্ছে তো। আপনি আইডিয়াটা ঠিকই দিয়েছেন, ওকে অগ্নিদেব থেকে অগ্নি শর্মা করলে তবেই ও ঠিক হবে। রিভু পোকেমনকে নিয়ে গিয়েছিল ওর কাছে, সে কি চিৎকার ওর, বলে জানিস না তুই আমার শরীরে জান আছে, তোর কিছু হলে তুই সরে যা, তুই আমায় টাচ করবি না। রিভু ওতে অভিমান করে চলে গেছে। আমিও তো ওকে বোঝাতে পারছি না। বাচ্চা নিয়ে ওদিকে রাতুল বাবা জীবন আর রাধা আসছে। রাধা আমাকে বলছিল বাচ্চা ওরা নিতে চায়। এখন এই নিয়ে অগ্নির কাছে প্রসঙ্গ তোলো একটু। আমার মনে হয় কি বাচ্চাটা ও নেবে ভেবে রেখেছে, বুঝলে। এখন রাধা রাতুল বাচ্চাটা নিতে চাইছে, এই প্রসঙ্গ তুললেও কিন্তু ওর মনটা অনেকটা ডাইভার্ট করা যেতে পারে। এবার দেখো তুমি। রাতুল আর রাধাকে আমরা বাচ্চাটা দিয়ে দেবো, ওদের তো নিজেদের হয়নি এখনো। রাধা বাড়িতে একা ফাঁকা ফাঁকাই থাকে, ভাই ডিউটি করে, আর কি কাজ থাকে ওর। এই ধরনের বাচ্চার জন্য যে যত্ন সময়ের প্রয়োজন আছে সেটা ওরাই বেটার দিতে পারবে। আর্থিক দিকটা না হয় আমরা দেখবো, কেয়ার ওরা করবে। তাছাড়া বাচ্চাটার যখন কেউ নেই তখন মামা হিসেবে রাতুলেরও কর্তব্য হয় ওকে দেখা। আর তুমি তো বলছো তুমি আর একটা বাচ্চা প্ল্যান করবে, সেক্ষেত্রে এই সেরিব্রাল পালসি থাকা বাচ্চা এখানে থাকা তো ইম্পসিবল। রাশি নীলপালিশ লাগাতে লাগাতে বিছানায় শুয়ে থাকা অগ্নিকে কথাগুলো বলল। অগ্নি সদ্য ইঞ্জেকশন নিয়ে এসে একটা ডাবের জল খেয়ে বিছানায় শুয়েছিল। পায়ে ব্যথায় অস্থির অগ্নির কানে যেন গরম সীসা হয়ে ঢুকলো কথাগুলো। পাশে থাকা ম্যাগাজিনটা রোল করে রাশির দিকে দেখিয়ে বলল, এদিকে এসো। চমট চমট করে দুটো দেবো মাথায়, বদবুদ্ধি না বেরিয়ে যাবে। বেশি বাড়াবাড়ি একদম করবে না রাশি, আমি কিন্তু একদম পছন্দ করি না। কেন, কি ভুল বললাম? যা বললে সব ভুল বললে, একটা কথা ঠিক বলনি তুমি। অন্তত আমার চেনা রাশি এমন কথা বলতেও পারে সেটা আমি ভাবতেও পারি না। তুমি তো বললে আমি প্ল্যান করছি। সেটা আমি তখন কুকুর কামড় খেয়ে নিজের মন ডাইভার্ট করতে এমনি বলেছিলাম। সিরিয়াসলি ধরেই বলছি, আমি জানি না তোমার প্রেগনেন্সিতে কত রিস্ক। আমি তো অর্ণিকেও এই দুনিয়ায় আনতে চাইনি। যাই হোক, সে সুস্থভাবে এসেছে, ব্যাস। আবার কি, আমি সিরিয়াস ভাবে বলিনি কথাটা। এই এই কথাটা ঘুরিয়ে দেবে না। তুমি আমাকে তোমার অফিসে বলেছিলে আজ রাতে তোমার কাছে কিছু চাইবো। তারপর তো কুকুরে কামড় খেয়ে ভয়ে তখন বলেছিলে যে কি চাইতে চেয়েছিলে সেটাই তুমি ভুলে গেছো। আমি কিন্তু বলিনি বাবা ও সমস্ত কথা। অগ্নিবার পা ঝুলিয়ে বসলো গুছিয়ে ঝগড়া করবে বলে। রাশি বুঝলো দাবাই কাজে লেগেছে। অগ্নিদেব অগ্নির শর্মাতে পরিণত হচ্ছে। ব্যথা জলাতঙ্কের ভয় কর্পূরের মতো উবে যাবে এবার। অগ্নি মুখটা বেশ গম্ভীর করলো। আমি তোমার কাছে চাইবো একটা কিছু বলেছি, সেটা বাচ্চা কাচ্চা না। অলরেডি সেগুলো আমাদের আছে, একেবারে দুটো বাচ্চা কোলে ঝুলছে আর একটা মাথা ঘোরাচ্ছে আমার। আমি বলতে চেয়েছিলাম তুমি হায়ার স্টাডি করো, আবার শুরু করো নতুন করে। গানের জন্য একটা টিচার খুঁজছি, তুমি ভালো গান করো, তালিম নেওয়া উচিত। আমার বাড়ির ছেলেমেয়েরা গান শিখবে না? আমাদের ট্র্যাডিশন গানটা। রিভু তো এখনো দাদুর কাছে সারেগামা করছে, আর কবে গাইবেও? অর্ণিকে ছোট থেকে শুরু করতে হবে। ওর তো দাঁতও বেরোয়নি এখনো, গান কি করবে ও? আরে এখন বলিনি, এখন ওই পুরুষ গাধাটাকে নিয়ে লাগতে হবে। তারপর এইটা, এই 4-5 বছর হলে শুরু করতে হবে। রিভু গান গাইবে? ওর তো গান ভালো লাগতো না, ও লজ্জা পায়। আর তুমি না বেশি বাড়াবাড়ি করো না তো, আমার আর পড়াশোনা হবে না জানো তো। সে কেন হবে? ততক্ষণ আমার মাথায় নাচবে, সেটাই হবে। এই রে, আমি এখানে পা ঝুলে বসে আছি, হ্যাঁ? আমার মাথায় তো বিষ উঠে যাবে। শুয়ে পড়ি বাবারে। ও, বাঁচবো কিনা কে জানে। আরে বাবা কিচ্ছু হবে না গো আমার ব্যানার্জি বাবু, ওঠো না, তুমি বেশি ভয় পাচ্ছ। আমার নানাজি মারা গেছেন জলাতঙ্কের জন্য। কি ভয়ঙ্কর সেটা, আমি দেখেছি নিজের চোখে। আর তুমি কি কি বলছো? আর একটা ওই রিনির বাচ্চা রাতুল আর রাধা নেবে, সে ভালো কথা, কিন্তু এটা প্লিজ বলো না সে বাচ্চাটার অসুবিধা বলে ওকে দিয়ে দেবে ওদের। আমি তো ভাবছিলাম আমাদের কাছে রাখবো, আমরা এই বাড়িতে এতজন আছি। অর্ণি ছোট, ওর সঙ্গী হবে ভালো, ওকে এখানেই রাখবো। সবার সাথে থাকলে বাচ্চাটার মানসিক বিকাশ হবে, বেশ ভালো হবে। না, আমি রাখবো না ওকে, রাধা আর রাতুল রাখবে। মন থেকে বলছো তুমি? না না, এটা তো তোমার কথা হতে পারে না। মা কিছু বলেছে নাকি? রাশি, মায়ের কথা শুনে এসব বলো না। বাচ্চাটার জন্য এখন ওর মাসি মামা এরাই তো সব। এমন করে বলো না প্লিজ, ওর অনেক ভালোবাসার দরকার, যত্নের দরকার। রাধা পারবে না যত্ন করতে? জানি না আমি, ও আবার একটা মানুষ, ওকে ভরসা করতে পারছি না। এখন ও কারোর বউ, কারোর বোন, কারোর মেয়ে, তাই আলালের ঘরের দুলালি হয়ে আছে ও। যখন মা হয়ে উঠবে তখন দেখবে কেমন পাল্টে যায়। সেসব হবে, ওরা ফিরে আসুক। আমার ব্যবসা নিয়ে এখন ভাবতে হবে। বাপরে বাপ, যা লোক! কেউ একটু গানের প্রশংসা করলেই না খাবার ফ্রি করে দেয়। যাও তুমি অফিস যাও, এমন কিছু হয়নি তোমার যতটা তুমি করছো। আমাকে দেখে তোমার মায়া হয় না একটু? আচ্ছা, আমি মরে গেলে তুমি কাঁদবে? রাশির হাত থেকে নীল পালিশের বোতলটা পড়ে গেল উল্টে। ওর মুখটা থতমত খেয়ে গেল। ইস, বোতলটা ফেলে দিলে।
ইস, চারিদিকে ছড়িয়ে পড়ছে কালারটা। আরে লবঙ্গ বা কানুকে ডাকো তাড়াতাড়ি, সব চারিদিকে ছড়িয়ে গেল তো দাগ হয়ে যাবে। রাশি এগিয়ে এসে অগ্নির জামাটা টেনে ধরলো। চুপ, একদম চুপ। তুমি একটা সাদা তটস্থ খুঁতখুঁতে মানুষ। তোমার একবার মনে হয় না এই কথাগুলো আমাকে কতটা হার্ট করে? কেন বলো অগ্নি এই সমস্ত কথা? পায়ের স্টিচ কাটা হয়েছে, অগ্নি এখন অনেকটা ভালো আছে। হিরণময় বাবু এসে নানা লোকসানের গল্প করে রীতিমতো খেপিয়ে ওকে ব্যবসার হাল ধরতে বাধ্য করেছেন। না হলে জলাতঙ্ক তো হবে না, পাগল নিশ্চয়ই হয়ে যাবে ছেলে। একমাত্র ছেলেকে সুস্থ মেজাজি সদা ব্যস্ত দেখতেই ভালো লাগে বৃদ্ধ বাপের। ছেলে আতঙ্কে হিম হয়ে ঘরে বসে আছে, সেটা কোন বাবার দেখতে ভালো লাগে? কিন্তু অগ্নিদেব দায়িত্বশীল, হম্বিতম্বি করা মানুষ বলে এমন তো নয় তার মনে কোনো আতঙ্ক নেই, তার কোনো ভয় নেই। বাচ্চা বয়সে মামা বাড়ির দাদুর করুণ মৃত্যু সে নিজের চোখে দেখেছে, তাই এইভাবে সে নিজেকে নিয়েও বেশ প্যানিক করছে। ওকে কুকুর না কামড়ে দিলে কেউ বুঝতেই পারতো না যে ওর ভেতরে এই ভয়টা রয়ে গেছে। নেহাত রাশির খুব ধৈর্য, না হলে অগ্নিকে না তার মা সামলাতে পারতো না তার বাবা। রেখা বেল হয়েছে, সে আপাতত ভাড়ার ফ্ল্যাটে উঠেছে, হাই সুগার ধরা পড়েছে, সেসব কাহিনী এখন অগ্নি জানে না। আজ সে অফিসে গেছে, ব্যাস। এভাবেই একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরে আসুক সে। রাশি মেয়ে কোলে নিয়ে সকাল থেকে সংসার দেখে চলেছে, ছেলেকে স্কুলে পাঠিয়েছে, ফিরলে আবার তাকে খাইয়ে একটু রেস্ট করিয়ে পড়াতে বসাতে হবে। আবার মেয়েটি এমন বদমাশ হয়েছে যে মায়ের ট্যাঙ্ক থেকে মোটে নামবে না, বাপের কাছেও যেতে চায় না। ঠাকুমা পান খায়, তার খয়ের মাখা লাল লাল ঠোঁট, তার দাঁত একেবারেই পছন্দ হয় না। বলতে পারে না কিন্তু বুঝিয়ে দেয় বাপকা বিটি ঠাকুমা বলে। অগ্নি অফিসে এসে ডেলি ডেটা দেখে বুঝলো বাবা লোকসান কিছুই করেনি, সব মিথ্যা উস্কানি ওকে এখানে পাঠানোর জন্য। কিন্তু অগ্নিও আজকে এমনি এমনি সব ভয় এক কোণে ঠেলে ফেলে দিয়ে এখানে চলে এসেছে। ও এসেছে কারণ আজ ওকে কোর্ট যেতে হবে। আজ অভিরাজকে কোর্টে তুলবে আর সাক্ষী দেবে অগ্নি। রাশি জানে না কিছু, ওকে বিশ্বাস করে না অগ্নি। এখনই দরদ উথলে পড়বে আর বলে দেবে এমন কিছু যে কেসটা অভির দিকেই চলে যাক। রাতুল, রাধা বিকেলের দিকে ঢুকবে বাড়িতে। ওরা ফিরছে বাচ্চা নিয়ে। বাচ্চাটা ওরা রাখবে, খুবই ভালো কথা। এসব বাচ্চা পালন করা খরচ সাপেক্ষ, তাই অগ্নি একটা বড় পরিমাণ টাকা বাচ্চাটার জন্য দেবে ভেবেছে। অনেক কাজ আছে, অফিসে এসে ও মোটামুটি বিজি হয়ে গেল। দুপুরের দিকে রাশি এসেছে, কোলে মেয়েও এসেছে। বাইরে ঝাঝা রোদ, সদ্য কোর্ট থেকে ফিরেছে অগ্নি। এমন কেস জমেছে যে অভির শাস্তি হবেই। একটা জোরদার কেস দিয়েছে অগ্নি। ওসব করতে গিয়ে খিদে তেষ্টা কিছুই নেই। নিজের কেবিনে ঢুকতে ঢুকতে বাচ্চার গলা পেল অগ্নি, আর এটা অর্ণির গলা। অগ্নি দেখলো মা মেয়ে বসে আছে। এই দুপুর 2টো নাগাদ ঝাঁঝা রোদে মেয়েকে নিয়ে এখানে কি করতে এসেছো তুমি? তুমি কোথায় ছিলে? আমি 15 মিনিট ধরে এখানে বসে। ম্যানেজার বললো সে জানে না তুমি কোথায়। কাজ ছিল, গিয়েছিলাম। আচ্ছা তুমি কি করতে এসেছো বললে না তো? আর এই যে সবসময় অর্ণিকে তুমি নিয়ে তো একটু মায়ের কাছে রেখে আসতে পারতে, তো খেলা করতো। খাবার এনেছি, লাঞ্চ করতে যাবে না? এদিকে এখানে তো আবার খাওয়া উচিত নয় এখন। এত ইনজেকশন করছে, খাবারের ডায়েটও তেমন হতে হবে, তাই নিয়ে চলে এলাম। আমি বেড়ে দিচ্ছি, তুমি হাত ধুয়ে খেতে বসো। অর্ণিকে টেবিলে বসিয়ে দিল রাশি, খাবার সার্ভ করলো। কিন্তু অর্ণি আবার মায়ের কোলে উঠতে চাইছে। এর বয়সে রিভু কি মোটাসোটা ছিল বলো তো? আর এর বার বৃদ্ধি নেই একদম। সব সময় কোলে ঝুললে থোড়াই এসব হয়? কে বলবে আমার মেয়ে খুদে মতন হয়ে আছে? তোমার মেয়ে 2 মিনিট দেখলেই সবাই বলবে গো, তোমার মতোই একেবারে খিটখিটে হয়েছে। সেই তো, আমি তো কিটকিটে, আমি তো বজ্জাত। কোনদিন বলবে তুমি লম্পট, কারণ ওটাই বলতে বাকি আছে তো। রাশি প্লেটে ভাত, ডাল, পোস্ত, বড়া, শুক্তো সব সাজিয়ে দিল। অগ্নি চামচে করে মুখে তুলতে তুলতে বলল, তুমি কি ইচ্ছা করে সব তেতো খাবার এনেছো নাকি? না মানে বাড়িতে মাছ মাংস কিছু ছিল না? এখন যদি এখানে মাছ মাংস ছড়াছড়ি, সেখান থেকেও একটু নিয়ে খেতেই পারি। তোমার ইনসাল্ট ফিল হবে? বিয়ে করে কেউ কি সুখী হয়? ডিভোর্স দিয়ে দাও। আমি পাগল তো না, বিয়ে করেছি তো সহ্য করবো বলে। ওই যে মান্নাদের গানটা শুনতে অসাধারণ লাগে না? রাশি গুনগুন করে উঠলো। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। এই গানটা দিতে হবে না ক্রেডিটার। বলো তো কারা সুখী হয়? যার বউ বোবা সে সুখী হয়। অগ্নি ভ্রু কুঁচকে তাকালো। ব্যাকা কথা বলতে এই মহিলা একেবারে ওস্তাদ। সবাই সুখী হতে বিয়ে করে, কিন্তু আসলে বিয়ে করে সুখী কোনো পুরুষই হতে পারে না। ওদের সুখ সহ্য হয় না তো, বউ কিছু বললেই সুখ অসুখে পরিণত হয়ে যায়। তো কেউ সুখী হয় কেউ হয় না, এই কনসেপ্টে তারাই সুখী যাদের বউ বোবা। সত্যি রাশি, তুমি না পারো কিছু। রাশি মুখটা গম্ভীর করে রয়েছে। তুমি একবার তো জিজ্ঞাসা করলে না যে আমি খেয়েছি কিনা? অগ্নি প্রমাদ করল। ইস, সত্যি তো। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। এই বাচ্চা আমি আমার মেয়ের ঘরে চাপিয়ে দিতে দেবো না। নীলকান্ত ও মারা গেছেন, ওনার বড় মেয়ে বিবাহিত, নিজের বাচ্চার মা। ওনার যে মেয়ের বাচ্চা এটা, সে তো মারা গেছে। তার স্বামী না হয়ে জেলে, তার শ্বশুর শাশুড়ি তো আছে। চটলেটে থাকে, অত বড় একটা বাড়ি, তাদের কি টাকার অভাব নাকি? আমার ছেলের কেন খরচ করতে লাগবে এর পেছনে? আর আমার মেয়েকেই বা কেন নিজের বাচ্চার কথা না ভেবে এই সমস্ত অন্যের বাচ্চাকে মানুষ করতে হবে? মামা মামি করিস না তুই রাধা, নিজের কথা একটু ভাব। বিছের ঝ বিছেই হবে।
ভাবিস না তোতা পাখি হবে। পদ্মা চিৎকার করে কথাগুলো বলল। ঘেমে মুখটা লাল টকটকে হয়ে গেছে। বড় বড় শ্বাস নিতে নিতে পদ্মা রাশিকে দেখছে। রাশি একদম চুপ, ও কিছু বলছে না। কোনোদিনই সে বেশি কথা বলে না। বাচ্চাটা কোলে নিয়ে রাতুল অসহায়ভাবে সোফায় বসে। হিরণময়বাবু আর পুঁটিরামও ভেবাচাকা খেয়ে গেছে। কে জানতো রাধা আর রাতুল আসতেই এমন ফেটে পড়বে পদ্মা। অগ্নিদেব রাতুল রাধা ফিরেছে শুনে ফিরে এসেছিল বাড়িতে বাচ্চাটাকে দেখতে। ও দরজা থেকে চিৎকার শুনতে পেয়ে মায়ের কাছে এসে দাঁড়িয়ে গেছে। রাধা মায়ের চেঁচামেচিতে কনফিউজড হয়ে একবার রাতুলকে দেখছে আর একবার বৌদিকে দেখছে। পদ্মা ভেবেছিল বাচ্চাটা পাওয়া যাবে না, পেলেও অভির পরিবার ক্লেম করবে। কিন্তু এখন তো উল্টো গল্প শুনে একেবারে হকচকিয়ে গেছে পদ্মা। সেন পরিবারের সব সমস্যা কেন ব্যানার্জি বাড়ির উপর চাপিয়ে দেওয়া হবে? রেখাপতির সংসার শেষ হলো, রাধা প্রিন্সকে ফেলে রাতুলকে বিয়ে করলো, সব মেনে নিল পদ্মা। কিন্তু এই বিকলাঙ্গ বাচ্চা ও নিতে দেবে না মেয়েকে। রাধা মিনমিন করে উঠল, মাও আমাদের বাচ্চা হবে। মা, ও আমাদের বাচ্চা হবে? জানিস জানিস কতটা খেয়াল রাখতে হয় এই বাচ্চার। তারপর এ আবার সুস্থ না, নিজের হলে সেটাকে দেখবি না নিজেরটাকে দেখবি। পদ্মার হাতে থাকা চশমাটা হাত থেকে পড়ে গেল। মেয়ের সমস্যা কই আগে বলেনি তো? রাতুল ভাবতে পারেনি এসব কথা ভয়ে বলে দেবে রাধা সবার সামনে। অগ্নি কান খাড়া করে শুনছে সবকিছু। রাশি নিজেও অবাক। মা, ওকে মানুষ করবো আমরা, আমাদের কিছু মেডিকেল প্রবলেম আছে আসলে। তুই তো আমাকে কিছু বলিসনি, ডাক্তার দেখা তুই। রাশির একটা ওভারি নিয়ে অর্ণির জন্ম হলো, আর তুই তো কেন তুই এত ভাবছিস? তোর হবে না কেন ভাবছিস এটা? মা, আমার না রাতুলের কিছু সমস্যা আছে। পদ্মা এবার চোখ ঘুরিয়ে রাতুলের দিকে দেখলো। তাই তো, এত বছর ধরে স্বপ্নার সাথে ঘর করেও নীলকান্ত বাবুকে একটা কোনো নাতি নাতনি দিতে পারেনি তারা। হ্যাঁ ঠিকই তো। তুই সব জেনে চুপ করে আছিস? আর রাশি, তুমি নিশ্চয়ই জানতে। না মানে আমি তো কিছুই। তোমার দুই বোন, মানে কি গো তোমরা তোমরা দুই বোন মিলে আমার দুটো ছেলে মেয়েকে একেবারে কবজা করে। ছি 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 ছি, আমি তো জানতাম তোমরা ভদ্রলোক। আমার এক ছেলে গেল, আর এক ছেলে ভাবি আমি সুখের সংসার করছে, মেয়ে সুপাত্রতে পড়েছে, হোক দোষ বড়ে। কিন্তু তাই বলে কি কুক্ষণে না মালবিকা আমার রিপোর্ট টিচার করে এই বাড়িতে এনেছিল তোমাকে। রাশি পদ্মাকে নিজের মায়ের জায়গাটা দিয়েছে। পদ্মা হাজার কথা বললেও ও কোনোদিন গায়ে মাখেনি। কিন্তু আজ এই শেষ কথাটা যেন ওর বুকে শেল হয়ে বিঁধল। অগ্নি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে সব শুনছে। অভিমানে থরথর করে কেঁপে উঠল রাশি। আসলে অগ্নি রাতুল রাধার এই লুকিয়ে রাখা কথাটা শুনে নিজেও হতভম্ব। মা ওভার রিয়াক্ট করছে জেনেও অগ্নি চুপ করে সবকিছু শুনছে। কিন্তু ও ভাবতে পারেনি রাশির মনে মায়ের কথাগুলো এই পরিমাণ আঘাত করবে। হঠাৎ করে রাশি দোতলায় উঠে গেল কথার মাঝে। রাধা মাকে বোঝাতে চেষ্টা করছে। অগ্নি দেখলো রাশিকে যেতে, ওকে অভিমান করে চলে গেল। অগ্নি মায়ের সঙ্গে পরে কথা বলবে। ও নিজেও দোতলায় উঠে এলো। কিন্তু কি রাশি ব্যাগ গুছিয়ে নিচ্ছে কেন? কোথায় যাবে এখন? অগ্নি এসে রাশির হাতটা ধরে বলল, কি হয়েছে? ব্যাগ গুছিয়ে নিচ্ছ কেন? রাশি নাক টানতে টানতে বলল, অভিশাপ মুক্ত করছি তোমাদের আমি। গ্রহণ হয়ে এসেছি তোমাদের বাড়ি, তো আজ গ্রহণ মুক্ত হবার দিন এসেছে। আমি কসবা ফিরে যাব। আমার বাচ্চা চাইলে তুমি রাখতে পারো, সামলাতে পারবে না আপাতত। আমার সাথে অর্ণির যাওয়াটাই বেটার। আর রাধা এখানেই থাকবো। রাতুলের দোষ তো, রাতুলকে মুক্তি দিক। শাট আপ, পাগলামি করো না, মাথা ঠান্ডা করো। রাশির ব্যাগ থেকে জামা কাপড়গুলোকে বের করে ছুঁড়ে ফেলে দিল অগ্নি। রাশি আবার সেগুলোকে কুড়িয়ে এনে ভরছে। তুমি তো বুঝতে পারবে, এরকম ছেলে মানুষ করো না। সবসময় বোঝার তাই আমার না। তোমার কাকিমা অন্যের সাথে আমাকে নিয়ে ষড়যন্ত্র করলেন, তাতেও আমার দোষ। তোমার বোন আমার ভাইকে ভালোবেসে বিয়ে করতে চাইলো, তাতেও আমার দোষ। আমি কেন বারবার একই দোষে দোষী হব? অনেক হয়েছে, নাটকটা এবারে শেষ করো। এই এক রক্তে বাচ্চাটা শত্রু হয়ে গেছে এখন তোমাদের। থাক, আমি আমার সমস্ত অভিশাপ সাথে নিয়ে যাব। আজ থেকে তোমাদের সাথে আমার সমস্ত কিছু শেষ। অগ্নিদেবের চোয়াল শক্ত হয়ে গেছে। রাগে মাথাটা কাজ করছে না, দপদপ করছে ব্রহ্মতালু পর্যন্ত। রাশি বলছে চলে যাব, মানে মা বাজে কথা বলেছে তার দায় অগ্নির নাকি? একটু যদি দেখতো তাহলে অগ্নি তো মাকে আজে বাজে কথা বলার জন্য রেডি ছিল। কিন্তু তার আগেই দুমদাম পা ফেলে চলে এলো দোতলায়। চলে যাবে, সাহস তো কম নয়। কিন্তু খেপে গেছে এখন, শুনবে না কথা। কি করলে থামানো যায়? অগ্নির মাথায় একটা আইডিয়া এলো। রাশি ওয়ার্ড্রোবের কাছে গিয়ে নিচ্ছিল। অগ্নি নিজের জামার হাতা গুটিয়ে ওর দিকে এগিয়ে গেল। রাশিকে টেনে নিজের দিকে সামনে করে ওয়ার্ড্রোবের সাথে টিপে ধরলো। রাশি অর্ণির জন্য জামা নিচ্ছিল। ও হঠাৎ অগ্নির এই আচরণে অবাক হয়ে গেল। অগ্নির জামার হাতা গোটানো, এক হাতে রাশিকে টিপে ধরেছে আর এক হাতে দিয়ে শার্টের বোতামগুলো খুলছে। রাশি থতমত খেয়ে গেল, কি করছে অগ্নি? রাশির পরনে একটা নীল রঙের বাগরু প্রিন্টের শাড়ি আর গোল গলা ব্লাউজ। শাড়িটার আঁচল খসে পড়ে গেল নিচে টানাটানিতে। অগ্নি একটা শয়তানি হাসি দিল। তুমি এই ঘর থেকে বেরিয়ে যাবে না, আর নিজেই বেরোবে না। তার জন্য আমাকে আজ নিষ্ঠুর হতে হলে তাই হব। তুমি এই বাড়িতে এসেছো নিজের মর্জিতে, কিন্তু যাবার অধিকার নেই। এখন তুমি থাকবে আমার মর্জিতে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। অগ্নি এক হাতে ওকে চেপে ধরে ওর সামনে বসে পড়ল। ঈষৎ মেদ কোমরে জড়ো হয়েছে রাশির অর্ণির জন্মের পর।
পেটে কয়েকটা উঁকি দিচ্ছে স্ট্রেচ মার্ক। মাতৃত্বের চিহ্ন হিসেবে সেগুলো শরীরে জড়ো হয়েছে। পেটের কাছে ঠিক যেখানে শাড়ি পরলে দেখা যাবে সেখানে পৌঁছে অগ্নি আবার দাঁত বসিয়ে দিল। এইভাবে একে একে গলা, কাঁধ, পিঠ সর্বত্র ছড়িয়ে পড়ল অগ্নির আগ্রাসী ছোঁয়া। রাশি ব্যথায় যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছে। প্রতিটা লাভ বাইটে জায়গায় জায়গায় গোলাপি, বেগুনি, নীল দাগ স্পষ্ট। অগ্নি রাশিকে নিজের দখল থেকে যখন ছাড়ালো তখন নিজেও সে ঘেমে একাকার হয়ে গেছে। শেষে রাশির ঠোঁট দুটো কামড়ে ধরলো। রাশি খামচে ধরলো অগ্নিকে। মিনিট 15 পর রাশিকে অগ্নি টেনে নিয়ে গেল, বিছানায় ফেলে দিল। এইসবের পরেও রাশি রাগে ফেটে পড়ল। আমাকে দাগিয়ে দিতে চাইলে দাগিয়ে দিয়েছো তো। মানুষের সামনে যাওয়ার মতো অবস্থা নেই আমার, কিন্তু তাও আমি যাব। আমি আজ যাবই। অগ্নি উঠে এসে রাশিকে নিজের কাছে জড়িয়ে ধরলো। হ্যাঁ, আমি তোমাকে এমন অবস্থা করেছি যে তুমি এখন বাইরে যেতে পারবে না, কিন্তু তোমাকে আটকে রাখতেই আমি এটা করেছি। আর কুকুরের কামড় খাওয়া থেকে এতদিন দূরে দূরে থেকে আজ তোমায় শাস্তি দিতে গিয়ে নিজেও পাগল হয়ে উঠেছে আমি। তাই আপাতত প্রিয়, ছাড়ো অভিমান, এসো আমার কাছে এসো। অগ্নি আবার রাশির গলায় নাক ঘষলো। রাশি ছিটকে সরিয়ে দিল অগ্নিকে। এটা আবার বারবারই হচ্ছে কিন্তু। হোক, আমাকে যেতে দাও, আমি যাবো ব্যাস। হাসছো আমার উপর, তুমি হাসছো। কি করে যাবে? বাবা আছে নিচে, কি বলবে? কসবা গেলে ডাক্তার কাকু আসবে, পাড়ার লোকেরা দেখবে, কি বলবে সবাই? অগ্নিদেব ব্যানার্জির কাছে অত্যাচারিত হয়ে বাড়ি ফিরে এসেছো, শুনতে ভালো লাগবে তো? তুমি তো আমাকে কিছু করনি। তুমি যা করেছো আমাকে আটকাতে ছেলে মানুষই করেছো। তোমার উপর আমার কোনো অভিমান নেই। তুমি আমাকে কামনা করছো, কিন্তু সরি, এই মুহূর্তে আমার সমস্যা আছে। আমি তোমার ডাকে সাড়া দিতে পারছি না, আর এই মানসিকতা নিয়েও এখন আমার অভিমান অন্য জায়গায়। রাশি কথাগুলো বলেই নিজের বাতিল হওয়া পুরনো একটা জামা বের করে পড়লো। ফুল স্লিভ, গলা ভর্তি জামাটা এককালে অগ্নি ভাল্লুক ড্রেস বলে খেপাতো ওকে। তুমি এটা পড়বে? যেটা দেখে লোকে ভাবে আমাকে তুমি টর্চার করেছো, সেটা পড়বো না। শরীর এমন করে ঢেকে দেবো কেউ জানতেও পারবে না কিচ্ছু। আমি চাইবো দাগগুলো থেকেই যাক আমাদের স্মৃতি হয়ে। কিছু দাগ বড্ড বেশি আদরের হয়, কিন্তু দুর্ভাগ্য এই দাগ চিরদিনের জন্য টেকার নয়। কসবার বাড়ির দরজা খোলা থাকবে। যদি চাও সন্তান আর স্ত্রীর সাথে দেখা করতে এসো। মা বাবাকে ফেলে প্লিজ থাকতে যাও না আবার। তবে আমি আর ফিরবো না। রিবু এখন এমন স্টেজে আছে যে ওর মায়ের সঙ্গ খুব প্রয়োজন। বাচ্চাকে নিয়ে যেতেই হবে। ও স্কুল থেকে ফিরলে ওকে পাঠিয়ে দিও। আশা করছি রিমাইন্ডার দিতে হবে না। ওর সিলেবাস পড়ার সমস্ত কিছু আমার মুখদর্পণে। ওকে নিয়ে যুদ্ধে নামতে যেও না আপাতত। বেকার বাচ্চাটা তাহলে ক্ষতির মুখে পড়বে। রাশি ব্যাগ নিয়ে গড়গড় করে নেমে গেল নিচে। অগ্নি ওখানেই মুখটা তিলো হাঁড়ি করে বসে রইল। না, রাশিকে আটকাবে না ও। মা একা থাকতে চায়, তাই থাক। যদি স্বর্গ সুখ মেলে তো মিলবে। অগ্নির আবার কি, সারাদিন অফিস করবে, রাতের বেলা বউয়ের কাছে চলে যাবে। শুধু বাবার জন্য খারাপ লাগছে। এবার অগ্নি খেলাটা অন্যভাবে খেলবে, কিন্তু মুডটা আর 12টা বেজে গেল তার আর কি। ভালো লাগে না। অগ্নি মাথায় বালিশ চাপা দিয়ে শুয়ে পড়লো। এখন নিচে গেলে মাথাটা ঠিক থাকবে না, কি বলবে তার ঠিক থাকবে না। দিদি, একটু ঘুমোতে পারতিস তো? কতক্ষণ এরকম এপাশ ওপাশ কবি বলতো। রিভুকে দেবে না ওরা। আমাকে রাধা কল করেছিল। অগ্নিদা নাকি বিশ্রী অশান্তি করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল দুপুরে, তারপর আর ফেরেনি। তুই ফোনটা করেই নে না, তুই নিজেও ঘুমোতে পারছিস না। আর অর্ণিকে আমাদের আমি বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিচ্ছি। আর বাচ্চাটাকে রাখ, ওকে আমি কি আর পারবো সামলাতে? রাতুলের কথাগুলো চুপ করে শুনছে রাশি, আর জানলার দিকে তাকিয়ে আছে, চোখের কোণে জল। বিয়ের পর থেকে অগ্নিকে ছাড়া এমন করে তো কোনোদিনও থাকেনি। রিভু কি করছে কে জানে, খেলো কি খেলো না। রাশি প্রসঙ্গ ঘোরাতে বলল, এর একটা নাম দেওয়া দরকার জানিস। কি নাম হবে ভেবেছিস? রাধা কি বললো? না, সেসব সময় পেলাম কই। তুই যখন নিচে এসে বললি রাধা এখানে থাকবাই, তুই চল আমরা কসবা ফিরবো। আমার মাথায় না বিশ্বাস করে আকাশ ভেঙে পড়েছিল, কিন্তু আমি আগেও বারবার ভুল করেছি। এবার আর তোর ডিসিশনের উপর প্রশ্ন তুলে ভুল করতে চাইনি, তাই চলে এসেছি তোর সাথে। কোনো কথা বলিনি। তবে রাধার দিকে তাকিয়ে খুব কষ্ট হচ্ছিল রে। ওর কি দোষ বল দিদি? সে তো অগ্নিদেবের কোনো দোষ নেই। তোকে দোতলায় গিয়ে অগ্নিদা মারধর করেছে? না, তেমনই মনে হলো। রাতুল রাশির গায়ে থাকা দাগগুলো নোটিস করেই কথাগুলো বলল। না, সেসব কিছু না। তুই যে শুয়ে পড়। রিনির ছেলেকে আমরা আপাতত রন বলে ডাকবো। রাধার সাথে ওর নাম ডিসাইড করবো আমি। বেশ, তাই হোক। মেন গেটের চাবি কোথায় রেখেছিস? অগ্নিদা আমি খুলে দেবো, চিন্তা নেই রে। রাশি কিছু বললো না, মাথাটা বালিশে রেখে শুয়ে পড়লো। নিচে নেমে যখন ও বলেছিল রাধা এখানেই থাক, ও চলে যাচ্ছে ওর ভাইয়ের সাথে, বাচ্চাটা ওর সাথেই থাকবে, তখন রাশি দেখেছিল মায়ের চোখে যুদ্ধ জয়ের হাসি। মা এটাই চাইছিল, কিন্তু মায়ের মধ্যে এত বিদ্বেষ পোষণ হলো কবে? বাবার বারবার ওই হাত ধরে ওকে আটকানোর চেষ্টার কথাটা ভেবেই রাশির কান্না পাচ্ছে। বাবার কি দোষ? কিন্তু বাড়িতে এমন অনেক কিছু ঘটেছে যে রাশির পক্ষে আর মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। অগ্নির চিৎকার চেঁচামেচি করবে জেনেও সব ফেলে চলে এসেছে সে। যা ইচ্ছা করুক। আগেও অগ্নি একা ছিল, রেগে গেলে বাড়ি মাথায় করতো, ওদের অভ্যাস আছে। ওদের পথের কাঁটা ছিল রাশি। নাও রাশির রিলেটেড সবকিছু সরে গেছে। অবাক কাণ্ড, একবার বলল না মা অর্ণি থাক।
এদিকে রিভু নাকি কাগজে অগ্নির ছেলে হয়েও ঠাকুমা হিসেবে ওনার সবচেয়ে বেশি অধিকার ছেলের উপর। তাই ব্যানার্জি বাড়ির কুলপ্রদীপ এই কসবার বাড়িতে আসবে না। পড়া হলে হবে, না হলে হবে না, সে তার ঠাকুমার কাছেই থাকবে। আর রাধার কথা শুনে অবাক রাশি। রাধা বলেছে রিভু নাকি বলেছে সে ঠাকুমার কাছেই থাকবে, আর ওর সব দায় দায়িত্ব এখন ঠাকুমার। রাশিকে নাকি ভাবতে হবে না, রাশির বিশ্বাস হয় না। রিভু মা একগাল খাইয়ে না দিলে খেতেই শুরু করে না। রিভু এমন বলতেও পারে না, কিন্তু বলল কেন? রাধা মিথ্যা বলেনি তো? ভাবনায় ছেদ পড়ল। জানালার কাছে একটা শব্দ পেল রাশি, বুকটা কেঁপে উঠল। কে রে বাবা অন্ধকারে? জানলা দিয়ে ভয়ে ভয়ে দেখলো রাশি। চোর না তো? এ কি? জানলার কাছে দাঁড়িয়ে অগ্নিদেব ওকে ধীমে গলায় ডাকছিল। তুমি এখানে এখন? দরজাটা খুলে দাও, বেল দিলে রাতুল উঠে যাবে, তাই এদিকে এলাম। খোলো দরজা তাড়াতাড়ি। দরজাটা খুলে তালা ঝুলিয়ে পা টিপে আবার রুমে ঢুকে গেল রাশি। অগ্নি নিজের লেদারের ব্যাগটা রেখে চশমা ঘড়ি খুলে অলরেডি টেবিলে রেখেছে। এখন সে দূর থেকে উঁকি দিয়ে পুঁচকেটাকে দেখছে। রাশি খুব হালকা গলায় বলল, কি ব্যাপার? এখানে কেন এত রাতে? মাতালের রাত আর দিন, যেখানে আমার পাশ বাড়ি সেখানেই আমি। রাশি এসে অগ্নির কাছে দাঁড়ালো। না, মদ একটুও খায়নি। ঠেস দিয়ে কথাটা বললো রাশিকে। এখানে ঘুম আসবে না তোমার? একটা রাত কোনোদিন কাটিয়েছো নিজের ল্যাভিশ বেডরুম ছেড়ে শ্বশুর বাড়িতে? যাও, নিজের বাড়ি চলে যাও। আমি জানি কেন এসেছো তুমি, বাট সরি, আমার মুড নেই। অগ্নি মাথায় হাত দিয়ে বসে গেল কাঠের হাতল দেওয়া চেয়ারে। শরীর খারাপ লাগছে? আচ্ছা বেশ, তাহলে আমি জল দিচ্ছি। রাশি তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে গ্লাসে করে জল নিয়ে এলো। অগ্নির হাতে জলের গ্লাসটা তুলে দিয়ে টেবিল ফ্যানটা অগ্নির দিকে করে দিল। হাউ চিপ ইউ আর রাশি, মানে জানোই তাই। রাশি সত্যি একটু লজ্জা পেল। বাজে কথাটা বলে ফেলেও আফসোস হচ্ছে। ও কোনো কলেজের মেয়ে না, আর অগ্নিদেব কোনো 25 বছরের যুবক না। অগ্নি এসেছে রাশির কাছে শান্তির আশ্রয় খুঁজতে। রাশি নিজেও বলে এসেছিল দরজা খোলা থাকবে অগ্নির জন্য সবসময়। মেয়ে এখানে, ছেলেটার কি হয়েছে কে জানে আসেনি। অগ্নি অফিস থেকে মনে মনে এইদিকেই আসবে ঠিক করেছিল। গাড়ি কই? বিবেক নামিয়ে দিয়ে গেল। তাই বলে রাত একটা? লবঙ্গ বেচারি নতুন বিয়ে করেছে, ওর কথাটা একটু ভাবো। ধ্যাত্তেরি, এদিকে সবাই না ঘুমলে আসতে পারছি না, তাই বসেছিলাম অফিসে। শ্বশুরবাড়িতে রাত কাটাতে গেলে মদ খেয়েও আসা যাবে না, তাই বসেছিলাম। আমার খিদে পেয়েছে, খেতে দেবে না মাথা খাবে? আচ্ছা, আমার জামা আছে ব্যাগে, আমি চেঞ্জ করে পুচকেটাকে একটু কোলে নেব। রাশি হেসে ফেললো। বাচ্চাটার লোভেও এসেছে বেচারি, বাচ্চা খুব ভালোবাসে। আরে খায়নি পর্যন্ত। কিন্তু এটা তো ব্যানার্জি বাড়ি না যে থরে থরে দুটো ফ্রিজে খাবার রেডি থাকবে। বাড়িতে বাজার কিছুই নেই। ভাই বোন ভাতে ভাত ফুটিয়ে খেয়েছে, তাও দুজনেই খেতে পারিনি। গলা দিয়ে নামছে কিছু। রাশি অপ্রস্তুত হয়ে বলল, তুমি খাওনি কেন এত রাত পর্যন্ত? এখন কি দেবো আমি তোমায়? আচ্ছা, দুধ আছে ফ্রিজে, কর্নফ্লেক্স দেবো? ইস, বাজে খাবার। ঠিক আছে তাই দাও। আমার রানীমা কই? আমার কাছে আছে, জেগে গেলে রাতুল দিয়ে যাবে বলেছে। তোমাকে পাশের রুমে বিছানা করে দেবো, শুয়ে পড়বে তুমি। বাবার ঘরে এই খাটটা খুব ছোট। অগ্নি এগিয়ে যেতে যাওয়া রাশির কোমর জড়িয়ে মাথাটা রাখলো। কি হয়েছে? আমি 5 ঘন্টা অপেক্ষা করে এখানে এলাম, আর বলছো আমাকেও ঘরে যেতে? এই, তুমি কি আমাকে ডিভোর্স দিতে চাইছো নাকি? মাথায় সসপ্যান দিয়ে মেরে না অজ্ঞান করে দেবো। তখন না তুমি যে আমার বয়সের থেকে একজন বড় আমার স্বামী, সেটা কিন্তু আমি মানবো না মোটেই। দাঁড়াও, আমি আসছি। রাশি হনহন করে চলে গেল কিচেনে। দুধ কর্নফ্লেক্স নিয়ে এলো তাড়াতাড়ি। অগ্নি বিছানায় আধ শোয়া হয়ে বাচ্চাটাকে নিয়ে আদর করছে। কোলে নিচ্ছে না, ভয় পাচ্ছে হয়তো, কিন্তু ওকে কিসব বলছে ধীরে ধীরে। রাতুল দেখলেই ভয় পাবে, ওর এমনিই ভয় যদি বাচ্চাটা দিতে না চায় অগ্নিদা। অগ্নি ইশারা করলো খাইয়ে দিতে। রাশি খাইয়ে দিল একটু একটু করে। তারপর পর্দা টেনে দরজাটা ছিটকানি দিয়ে দিল। অগ্নি পাজামা পাঞ্জাবি ব্যাগে নিয়েই বেরিয়েছিল তাহলে। রাশি এসে পাশে বসতে অগ্নি উঠে গেল। তারপর একটা আইস প্যাক নিয়ে ফিরে এলো। এটা কি? সকালে অন্যায় করেছি তোমাকে আটকাতে, তার খেসারত দিতে এনেছি এটা। তুমি শুয়ে থাকো, আমি আইস প্যাক লাগিয়ে দেবো, ব্যথা কমবে তাহলে। তুমি এসেছো তাতে আমার মাথা ব্যথা এমনিতেই কমে গেছে। শোনো না, রিভু কেন এলো না? ও কি এখানে আসতে চাইছে না? আগে তো বাবা থাকতে খুব আসতো। জানি না, তবে হ্যাঁ, তুমি কেমন অন্যায় করেছো। আমি কুকুরের কামড় খেয়ে প্যানিক করে ঘরে ছিলাম, তখন যে কাকিমা মাকে বের করে এনেছে সেটা আমাকে বেমালুম তুমি লুকিয়ে গেছো। কাকিমা বেল না পেলে কি জেলে পৌঁছবে? ও অন্যত্র থাকে, তোমার কি তাতে? ওই মায়ের মাথাটা চিবিয়ে খেলো। মায়ের সাথে ওকে কথা বলতে শুনেছে আজ রিভু। সকালে মা বলছিল না, একদম না, বাচ্চা কিছুতেই আমি এখানে থাকতে দেবো না। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ তুই একদম ঠিক। বুঝতে পারছো মিসেস ব্যানার্জি? ও মা, কাকিমা বললে এবার শুনবে কেন মা? আসলে কি জানো, মা মনে হয় গরিব ঘরের মেয়ে বলে আমাকে কোনোদিন মেনেই নিতে পারেনি। রিভু শুনেছে এসব, এই রে, ওই কারণেই মনে হয় আসেনি। যা বিচ্ছ জানো না তুমি, এবারও কি করবে আমি খুব ভালো করে বুঝেছি। তোমার পায়ে পড়ি, কালোকে ঘিটি ধরে আমার কাছে দিয়ে যাও আগে তুমি। অগ্নি রাশির থুতনি ধরে মুখটা তুললো। বেশ হবেক্ষণ, চালু শেষ হোক। আমার মন ভেঙে আজ চলে এলে তুমি। তোমার আমার প্রতি কতটা ভালোবাসা আজ দেখে নিলাম। রাশি মুচকি হাসলো। সত্যি বড্ড অবুঝ মানুষের পাল্লায় পড়েছে ও। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য।
চলুন পরের টুকু শোনা যাক। রাতুল সকালবেলা উঠেই লাফাতে লাফাতে এলো দিদির কাছে। অর্নি কই গেল? বিছানায় তো নেই। বাবার ঘরে এসে রাতুল দেখলো, এ কি, অগ্নিদেব ব্যানার্জি সেন বাড়ির বিছানা। এতদিন বিয়ে হয়েছে, জামাই তো কোনোদিন এই বাড়িতে আসেনি। তবে আজ নিশ্চয়ই বেবিটা ঝেপে দেবার ধান্দা। দিদি কই? অগ্নিদা তো ডিপ ঘুমিয়ে আছে। পাশে বাচ্চাটা কই? অর্নি কই? রাতুল বেরিয়ে এলো বাইরে। দিদি অর্নি আর বেবিকে তেল মাখাচ্ছে পায়ের কাছে ফেলে। অর্নি খিলখিল করে হাসছে, আর বেবি রন ঘুমিয়ে আছে। রাশি রাতুলকে দেখে মুখের উপর থেকে চুল সরাতে সরাতে বলল, এই উঠেছিস? এই দুটোকে তেল মাখিয়ে এখানে রাখবো, তুই একটু দেখ, আমি চা করে তোকে দেবো খন। হ্যাঁ, আর অগ্নিকেও ডেকে দেবো। কখন এলো? মাঝরাতে। যাক, এই প্রথম রাত্রি বা শ্বশুর বাড়িতে তো ভালোই ঘুমোচ্ছে দেখলাম তো। ঘুম আসছিল না, এপাশ ওপাশ করছিল। অনেক পরে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে। গরম লাগছিল মনে হয়। তার উপর আবার ওর বেডটাও তো স্পেশাল, জানিস তো। ব্রাশ নিয়ে এসে জানিস দোকান থেকে, নতুন টুথব্রাশ নেই বাড়িতে একদম। ততক্ষণ জাগাস না। ও তো অটোমেটিক ইলেকট্রিক্যাল ব্রাশ ব্যবহার করে, এনেছে হয়তো সাথে। সাথে ভাবিস না, দেখছিস না জামা কাপড়ের সাথে করে এনেছে। কিন্তু তোর মুখটা এমন শুকনো কেন রে? রাধার জন্য মন খারাপ? না না, তেমন কিছু না। আসলে ভাবছি রনকে, মানে আমাকে মনে হয় দেবে না অগ্নিদা, না হলে এখানে থাকতে আসে। না না, দেবে বলেছে। এখন ওর বাবা মায়ের অবর্তমানে তুই তো সবচেয়ে বড় দাবিদার, তাই না? তুই ওর মামা। এই আমার হয়ে গেছে, তুই দেখ আমি আসছি। তুই তো ঘুমাচ্ছিস নাক টেনে। আমার মেয়ে কান্না জড়েছিল ভোরবেলা, জানিস, খিদে পেয়েছিল তো, আমি নিয়ে এলাম আবার। তারপর আমার লজ্জা লাগছে, গরিবের ঘরে রাজামশাই এসেছে, কি খেতে দেবো তাকে? বাজে কথা বলিস না তো, যা দেবো তাই খাবে। তারপর তো অফিসে চলে যাবে। কিন্তু তোকে তো খুব ফ্রেশ লাগছে রে। কাল বরং মন মরা হয়েছিলিস না? ব্যানার্জি বাবু এসে একদম তোর মেজাজ ফুরফুরে করে দিয়েছে। রাশি লজ্জা পেয়ে ইশারায় রাতুলকে বসতে বলে চলে গেল। এদিকে সকালবেলা স্কুল যেতে পারেনি রিপু। কাল কোন ভূত এসে বলেছে নাকি ওকে যে আজ ছুটি। হাজরা আসেনি রান্নার কাজ করতে। লবঙ্গ বিনা নোটিসে গেছে বারুইপুর, তার নাকি পিসিমা মরেছে। ঝুঁটির মা এসেছে ঝাড়পোছ করতে, আর পদ্মা মাথায় হাত দিয়ে বসে আছে। রাধা পড়ে পড়ে ঘুমোচ্ছে। রিভু চেঁচিয়ে পাড়া মাথায় করছে। তার নাকি ঠাকুমার জন্য স্কুল কামাই হয়েছে, তার টিউশন যাওয়া দেরি হয়ে যাচ্ছে, টিফিন বানানো হয়নি এখনো। হিরণময় বাবু আর পুঁটিরাম বসে টেবিলে থালা তুলে খাবার এলেই খাবে। পদ্মা রান্নাঘরে হাত পা ছড়িয়ে বসে গেল। কি অশান্তি! ছেলের বিয়ে দিয়ে সুখ নেই, শান্তি নেই। বউয়ের কথা নেই, বার্তা নেই, খালি রাগ। বাবার বাড়ি চলে গেছে, সাথে ভাইয়ের বউকেও এখানে বসিয়ে দিয়ে গেছে। অগ্নি ফেরেনি রাতে, কোথায় কোন চুলোয় আছে কে জানে। সব বউয়ের শিক্ষা। এখন ঠাকুরপো বলছে লুচি খাবে। মামদো হলো ওই পালের গোদা হিরণময় ব্যানার্জি বলে বেগনি দিয়ে মুড়ি খাবে। রিভু বলে পাস্তা খাবে। আর হতচ্ছাড়ি রাধারানী ঘুমিয়ে আছে পড়ে পড়ে। মাকে সাহায্য করবে কিনা সে এখন ঘুমোচ্ছে। পদ্মা অল্প ময়দা মেখে খান কতক ঘুঁটে মার্কা লুচি আর মিষ্টি এনে দিল। পুঁটি থেকে হিরণময় বাবু আর রিভু সবাইকে মিষ্টি আর লুচি দিয়ে পদ্মা হেঁড়ে গলায় বলল, তুমি ঠাকুরপো এখন বউয়ের কাছে গিয়ে থাকো। আমি বুড়ো মানুষ, তাতে আবার বাত আর সুগার সব আছে। আমি বাপু এত কাজ করতে পারি না। আর এই যে পালের গোদা ব্যানার্জি, তুমি দরকার হলে বৌমার কাছেই যাও, সে তোমায় বেগনি ভেজে গেলাবে খন। আমি সব পারবো না। আর বাবা আমার সোনা আমার, হ্যাঁ ও রিবু, বলি কি আজ খেয়ে নাও, কাল দেবো খন ভালো মন্দ বানিয়ে। হ্যাঁ, আজ আমার সিরিয়ালের মহা এপিসোড আসবে যে। এগুলো লুচি, এগুলো তো ঘুটে, ছি, আমি এসব খাই না। ঘেমে একাকার পদ্মা মুখ কোচকালো। খাই না, তবে যাও যাও মামার বাড়ি। রেখে বলছি খন নিয়ে যেতে। যাবো না, আমাকে সাবান মাখিয়ে চান করিয়ে দাও, আর আমাকে ভাত রান্না করে দাও, আমি খেলতে যাবো। বেয়াদবি করবি না রিবু, মার খাবি বললাম। হিরণময় বাবু চুপ একদম, পুটিও চুপ। রাধার ওদিকে বিছানায় মটকা মেরে পড়ে থাকতে পারছে না, কিন্তু উপায় নেই, তাই পড়ে থাকতেই হবে। দাদার কড়া আদেশ, মাকে যেন কেউ সাহায্য না করে। ঠাকুর পুজো কে করবে? পদ্মার সেই চিন্তা। রাশি থাকলে সেই করতো। এখন রাধাকে একটু তেল দিয়ে কাজটা করিয়ে নিতে হবে। হার মানবে না পদ্মা। রাশি নিজেকে কিভাবে পেটের গুলো নেহাত শত্রু হয়েছে, নাহলে অগ্নিদেব ব্যানার্জি ছাড়া রাশি আর কি? সারাটা দিন এই বাড়িতে দুটো বাচ্চাকে নিয়ে রাশি একাই আছে। দুবার রাধা ফোন করেছে, একবার কাকা আর বাবা, আর ওদিকে রিভুর কোনো পাত্তা নেই। সে কেন যোগাযোগ করছে না? রাশি ভাবছে, আমি বা কেন কল করছি না? মা হয়ে অভিমানী গো নিয়ে বসে গেলাম নাকি আমি? না না, ওর তো ব্যক্তিগত ফোন নেই, কল করলে কে ধরবে? থাক, অগ্নি ফিরলে দেখা যাবে এখন। কিন্তু ছেলেটার পড়া কি হচ্ছে না হচ্ছে, খাচ্ছে কিনা ঠিক মতো, কে জানে। রাশি নানা ভাবনায় মগ্ন ছিল। এমন সময় ডাক্তার সমাদার হাজির। রাশি বসে আছে মেঝেতে আনমনে, কোলে আছে বাচ্চাটা, আর অর্নি একটু হামাগুড়ি দিচ্ছে। কখনো কিছু ধরে দাঁড়াতে চাইছে। আলতা পায়ে, পরনে সাদা লাল চেক হ্যান্ডলুম, খোলা চুল মেঝেতে ছড়িয়ে, চোখে কালকের বাসি ধেবড়ে যাওয়া কাজল, আর কপালে সেই চির পরিচিত সিঁদুরের টিপ। ডাক্তার সমাদার মনে মনে যেন তাজা হয়ে যান মেয়েটাকে দেখে। মনে পড়ে নিজের কোন কালে মরে যাওয়া মাকে। ডাক্তার সমাদার ডাকলেন, মা জগদম্বা। রাশির সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো কাকুকে। ও কাকা বাবু যে, আসুন আসুন। রাশি ব্যস্ত হয়ে উঠল।
ডাক্তার সমাদার হাত দেখিয়ে ওকে শান্ত হতে বলে নিজেই চেয়ার টেনে বসে পড়ল। মেঝেতে বসলে উঠতে কষ্ট হয় আজকাল। আমি চা করে আনি কাকু, সঙ্গীর অভাব, তাই চা চড়াতে মন করছিল না। বস এখন বস, চা তো খাবোই। তার আগে বল কেমন লাগছে অনেকদিন পর এমন নিরিবিলিতে বাবার আর মায়ের স্মৃতি মাখানো এই সেন বাড়িতে। আমার না যে কেমন লাগছে জানিস, মনে হচ্ছে ঠাকুর দালান যেটা সারা বছর ফাঁকা পড়ে থাকে, যেখানে অলস দুপুরের কবুতরের বকম বকম আর শ্যাওলা ছাড়া কিছুই থাকে না, সেই ঠাকুর দালানে যখন পঞ্চমীর দিন মায়ের মূর্তি আসে, যেমন চারদিক ভরে ওঠে, মনটা কেমন কাশ ফুলকে অনুভব করে, শিউলি ফুলের গন্ধ ভরে ওঠে বাতাসে। আজ আমারও তেমন লাগছে। এই বাড়ি তোকে ছাড়া যেন সেই ফাঁকা ঠাকুর দালান লাগে। তুই এসে আবার ভরে উঠছে যে মা জগদম্বা। কাকু তুমি না, এই দেখো, একে দেখো তো, নতুন সদস্য আমাদের। কোনোদিন ভাবিনি এই অবস্থায় দেখতে হবে রিনির সন্তানকে। মা চলে গেল, বাবা জাত ক্রিমিনাল হয়ে গেল, ঠাকুমা দাদু নেবে না বাচ্চা, সেরিব্রাল পালসিতে আক্রান্ত বলে। বাবা তুমি তো ভগবান, তোমার মাসি রূপে মা আছে, ওই তোমার জন্য থাকবে আজীবন। সাথে একটা মেশো পেয়েছো, ভোলা বাবা একদম। সুখী হবে তুমি, সুখী হবে। এই দাদুর প্রাণ ভরা আশীর্বাদ রইল তোমার জন্য। রাশি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেললো। ভাবেনি কয়েকটা বছরের মধ্যে একে একে মা, বাবা, রিনি সব চলে যাবে, থেকে যাবে ও আর রাতুল। সমাদার রাশির মাথায় হাত দিয়ে বললেন, ছেলেটা তাহলে কি এখানেই থাকবে? রাতুলকে নেবে বলেছিল। হ্যাঁ রে, ওরা পারবে তো? পারবে কাকা বাবু, তারপর আমি অগ্নি তো আছি। দেখলাম তাকে গাড়িতে উঠে যেতে। এখানে এসেছিল নাকি? বাবা কোন দিকে সূর্য উঠলো? মায়ের সাথে ঝামেলা, ওই নিয়েই এলো থাকতে। জানি এখানে ঘুম হবে না, তাও থাকতে চাইলে না করি কেমন করে। তুমি বসো, আমি চা নিয়ে আসি। এই বিছানায় রইল রন, ওকে দেখো তুমি। আর অর্নি, তুই আমার করে চল তো, ওকে সামলাতে পারবে না গো কাকা বাবু, ও ভীষণ দুষ্টু হয়েছে। রাশি কোলে মেয়ে নিয়ে কিচেনে গেল। ডাক্তার সমাদারের অভিজ্ঞ চোখ বলছে, ছেলেটির মধ্যে সেরিব্রাল পালসি থাকলেও এমনি বেশ ভালো কাঠামো, বেশ সুন্দর ছেলে। অনেকেই তো এই রোগ নিয়েও কত কি করে, তেমন ভাবে মানুষ করলে এই ছেলেও ঠিক হবে একদিন। রাশির হাতের আদা চা খেতে খেতে ডাক্তার সমাদার অর্নির সাথে গুলতানি মারছেন। বন্ধু নেই, সে তো একা, ফেলে কেটে পড়েছে। আজকাল কিছুই ভালো লাগে না আর। রাশি বাচ্চাদের জামা কাপড় গুছিয়ে রাখছে, কিন্তু ওটা কে এলো? ডাক্তার সমাদার দেখলেন গ্রিলের গেট খুলে ভিতরে ঢুকে এলো দুই ব্যানার্জি। আর ডাক্তারকে দেখেই ধুতির কোঁচ ধরে লাফিয়ে উঠলো ছেলে মানুষের মতো হিরণ্ময় বাবু। দুই ভাই এখানে? ডাক্তারের বড্ড অভিমান হয়েছে। তাদের মেয়েকে বাড়ি থেকে এক প্রকার তাড়িয়ে দিয়ে দুটো বুড়ো এখানে কেন? হিরণ্ময় বাবু এসে বন্ধুকে বললেন, তুমি আছো ভায়া, ভালোই হলো, না হলে আবার ডাকতে যেতে হতো। ডাক্তার সমাদার বেজার মুখ করে বললেন, এখানে কিসের জন্য? হ্যাঁ, বাড়ির লক্ষ্মী খেদিয়ে এখন এখানে? হ্যাঁ, তাই না তাই, আসলে লক্ষ্মী যেখানে পেঁচা সেখানে, আর আমি আর আমার ভাই তো সেখানেই থাকবো নাকি যেখানে আমার মা। তা মা কই? হ্যাঁ রাশি, আরে ও রাশি। রাশি ভিতর ঘরে রাতুলের বিছানা যাচ্ছিল, বাবার গলা পেয়ে দৌড়ে এলো। অগ্নির বাবা এখন ওর একমাত্র আশ্রয়। নিজের বাবা তো ওনার হাতে দিয়েই চলে গেলেন। দুপুরবেলা ভাত জুটবে না বলেছে, এখানে এসে হাজির। অগ্নিকে ফোন করে বলো লাঞ্চ পাঠিয়ে দিতে। আমাদের তিনটে বুড়ো আর তোর বাচ্চা নিয়ে রান্না করতে পারবি না। ভাতে ভাত ফুটিয়ে খাবো, কাউকে বলতে হবে না। কাকু তোমরা সব বসো তো। আর বাবা, রিভু? আরে সেই তো গোলযোগ সৃষ্টি করে রেখেছে রে। মাঝে মাঝে ভাবি ওর জন্মদাতা শুভ কি করে হয়। সে শান্ত মানুষ ছিল, এ একদম অগ্নিদেব, এক মেজাজ দুটোর একেবারে। ঠিক পৌঁছানোর মতো বলো দাদা। কিন্তু এই তিনটে বুড়ো তো ক্ষণে ক্ষণে চা খায়, রান্না করবে না চা বানাবে। কিচেনে গিয়ে অগ্নিকে কল করে রাশি একবার কর্তব্যের খাতিরে বলে দিল বাবা কাকা এখানে, না হলে হয়তো এখনই মা বলবে ফোন করে ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অগ্নি সব শুনে বলল, আমি দুপুরবেলা যাব, সবার খাবার নিয়ে যাব, তুমি রেস্ট নাও, রান্না করতে হবে না। আর আজকে আমি রন আসার আনন্দে একটা অনাথ আশ্রমে রাতে ডিনার পার্টি দিচ্ছি, সবাই মিলে সন্ধ্যায় আমরা ওখানেই যাব। সে কি, কই কিছু বলনি তো? রিভু বললো আমাকে কাল বেবির ওয়েলকাম পার্টি দেওয়া উচিত। আমি ভাবলাম ঠিক যুক্তি, কিন্তু যারা রোজ ভালো মন্দ খায় তাদের খাওয়ালে খানিক খাবে আর খানিক ছড়াবে। তার চেয়ে বেশি ভালো যারা একটু ভালো মন্দ খেতে পেলে আনন্দিত হয়, তাদের সাথে আমরা রনের ওয়েলকাম পার্টি করব। রাধা আর রিভু পৌঁছে যাবে, বাবা কাকা আগেই হাজির। ডাক্তার কাকুকে বলবে যেতে, সবাই অনেক আনন্দ করবো আমরা, শুধু মা বাদ। রাতুল হন্তদন্ত হয়ে এলো, ওর হাতে একটা প্যাকেট। দিদিকে দিয়ে বললো অগ্নিদেব দিয়েছে। রেডি হয়ে বিবেককে কল করলে ও আসবে। রাতুল একটা ক্যাব নিয়ে তিন বৃদ্ধকে নিয়ে যাবে। গরমে একটু স্নান সেরে ও রেডি হয়ে বেরোবে। তিন বৃদ্ধ ছাদে উঠে আড্ডা দিচ্ছে। রাজনীতি নিয়ে এখন জোরদার অশান্তি সৃষ্টি হয়েছে। পাড়ার আরো দুই বুড়ো হাজির হয়েছে ওদের দলে। পাঁচটা বুড়োর চিৎকারে এই পাড়াতে কাক পক্ষে আর টিকবে না। রাশি একবার দাঁড়াতে বসতে পারছে না, রনকে বারবার খাওয়াতে হয়। তাও রাশির বাচ্চা আছে বলে এই বাচ্চা মায়ের দুধ পায়, না হলে বারবার রেডি করে খাবার খাওয়ানো বেশ ঝামেলার ছিল। অর্নিকে সাজানো একটা যুদ্ধের চেয়ে কিছু কম নয়। একবার চুল ঘেঁটে দেবে, একবার ডাইপার টেনে খুলে দেবে। খুব বজ্জাত মেয়ে সে।
রাশি রিভু আর পোকেমনকে মিস করছে খুব। পোকেমন এলেও ভালো হতো। ভাই কুয়ো থেকে ঠান্ডা জল নিয়ে ঢেলে নিল গায়ে, টাঙ্কির জল আগুন। রাশি প্যাকেট খুলে দেখলো দামি ব্র্যান্ডের একটা প্যাকেট, তাতে একটা নবজাতক বাচ্চার জামা, আর একটাতে একটা মাসখানেকের মেয়ের জামা। আর একটা প্যাকেট খুলে দেখলো তাতে একটা রেডি টু ওয়্যার শাড়ি, একদম মাপে মাপ ব্লাউজ, সাথে অ্যাক্সেসরিজ। বাবু তবে নিজের হাতে শপিং করেছে। একটা চিরকুটে লেখা, প্লিজ ভাল্লুক ড্রেস পরে এসো না, তোমার অপেক্ষা করব। রাশি শুধু হাসলো। ফোন করে বললেও হতো, না করবে না। এমন করে চিরকুটে দেবে যেন নতুন প্রেমে পড়েছে। যাক, সেসব না হয় হলো, কিন্তু মাকে এমন করে বাদ দিলে আরো রেগে যাবেন। ভাববেন রাশি এসব করছে। লবঙ্গ কোথায় গেছে? সত্যি মেয়েটা খুব বাজি, ইচ্ছা করে চলে গেছে। সবাই মিলে একটা মানুষকে জব্দ করবে, কিন্তু রাশি ওদের বোঝাতে পারবে না এমন করে কারো মন মানসিকতা পরিবর্তন করা যায় না। রন আর অর্নির আবার চেঞ্জ হলো। রাতুল বেচারি একবার বসতে দাঁড়াতে পায় না, আবার সবগুলোকে তাড়া দিয়ে গাড়িতে চাপাচ্ছে। পাশের দুই জেঠু ছিলেন আড্ডায়, বাবা ওদেরও যেতে বলেছে, ওরা মনে হয় যাবে বলেছে। যাক, বয়স্ক মানুষের আড্ডা বেশ ভালো, রাশি তো ভালোই লাগে। শ্বশুরমশাইকে দেখে রাশি ভাবে অগ্নি বয়স হলে এমনই হবে। এখনো এই বয়সে বাবা কত সুপুরুষ, কিন্তু খুব শান্ত, বিনম্র। মায়ের হাজার ভুল কথা কটূক্তি শুনেও খুব একটা খারাপ ভাবে প্রত্যুত্তর দেন না। আপন ভোলা মানুষ একদম। রাশি রেডি হলো সময় নিয়ে। শাড়ি পরার আগে কুয়ো থেকে জল তুলে নিয়ে গিয়ে একটু স্নান করলো। বেগুনি হওয়া দাগগুলো ঢাকবে কনসিলার দিয়ে, এটাই ভেবে নিয়েছে। দাগগুলো ওর একান্ত ব্যক্তিগত, সেসব লোক সমাজে দেখিয়ে নিজের আর অগ্নির সম্মান নষ্ট করবে না ও। স্নান করে এসে রাশি এক এক করে সব পরে রেডি হয়ে গেল। শাড়িটা এত সুন্দর, অগ্নিবাবুর চয়েস আছে। রাশি কিনলে জামদানি বা হ্যান্ডলুম কেনে, সেই এক ধরনের শাড়ি। আসলে এসব শাড়িতে হাত দেওয়া মানেই একটা করে কারেন্টের ঝটকা খাওয়া। এত চড়া দাম, এটার দাম কত কে জানে। রাশি ট্যাগ খুঁজলো, কিন্তু সম্ভবত এটা পাঠানোর আগে ট্যাগ খুলে নিয়েছে চতুর ব্যানার্জি। আজকে কি এখানে রাত্রিবাস করতে আসবে কে জানে। অবশ্য না এলেই ভালো, ভাই বড্ড কুণ্ঠিত হয়, নিজেও ভালো করে ঘুমোতে পায় না। স্ট্রবেরি লিফ বামটা লাগাতে গিয়েও থেমে গেল রাশি। অগ্নি পছন্দ করে না এই গন্ধটা। ইস, কি অবস্থা, যাচ্ছে তো অনাথ আশ্রমে। আর কি সব ভাবনা। অগ্নি থোড়াই ওকে ডেট করতে দেখেছে, যে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেবে, কিন্তু তাও থাক। একটা হালকা পিচ শেড লিপস্টিক লাগিয়ে নিল রাশি। ওই যে খুঁতখুঁতে মানুষ পাশে দাঁড়ালেও মনে হয় তখন স্ট্রবেরি গন্ধ পাবে। নাক মুচকে দেখবে রাশির দিকে। দুটো বাচ্চা বগলে নিয়ে রাশি গেটে এলো। বিবেক এসে অর্নিকে তুলে গাড়ির ভিতরে করলো, আর রনকে কোলে নিল তোয়ালে বিছিয়ে। রাশি গেট বন্ধ করে তারপর রনকে ফেরত নিল। বিবেক গাড়ি স্টার্ট দিল। ওরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল অরফ্যানে। অগ্নি অলরেডি সেখানে হাজির। বাফেট সাজানো হয়েছে, গাদা গাদা খেলনা, বাচ্চাদের চাপার ঘোড়া থেকে ছোট ছোট চেয়ার সব সাজানো হয়েছে। আশ্রমের দিদিমণি এসে রাশিকে ফুলের তোড়া দিয়ে ওয়েলকাম করলো। অগ্নি একটা কালো শার্ট পরে আছে, সাথে সাদা প্যান্ট, চোখে ঝুলছে চশমা। তদারকি করছিল চারদিক। রাশি আসতেই এগিয়ে এলো ওর দিকে। বিবেকের কোলে অর্নি। অর্নিকে কোলে নিয়ে রাশিকে বলল, তুমি পুচকাটাকে কোলে নিয়ে হাঁটতে পারবে? পারবো পারবো, খুব পারবো। আর আমার রিভু কই? আসছে সে, সাথে রাধা আছে। পোকেমনকে দেখিনি কাল সকাল থেকে, ভালো লাগছে না আমার। এতেই হয়ে গেল মাত্র একদিনেই? সেও আসবে বলেছিলাম তো, বাড়ি থেকে যেও না। গিয়ে লাভ কি, বাবা কাকা সব হাজির। এদিকেও পড়ছে না, ওই বা কতদিন মাকে উৎপাত করতে একা একা পড়ে থাকবে। ও চলেই যাবে তোমার কাছে। রাধা, তার তো নতুন বিয়ে, সেই বা বাড়িতে একা পচে মরবে কেন? রাশি অগ্নির হাতে একটা চিমটি কেটে বলল, আর তুমি? আমার আর কি, বাড়িতে আমি থাকি কতটা সময়। আগেও বাড়ি ফিরতাম না রাতে, বিয়ে হতেও ফিরছিলাম, এখন আর ফিরবো না। তুমি যদি থাকতে দাও দেবে, না হলে আমার অফিস আছে। ঘুম হয় না আমাদের বাড়িতে, ডিউলাক্স বিছানা নেই আর এসিও নেই। অগ্নি করিডোর পেরোতে পেরোতে চারপাশে কেউ নেই দেখে আলতো করে রাশির পেটে হাত বুলিয়ে বলল, তুমি তো আছো, তুমি জানো আমি থাকতে পারবো না। রাশি বাচ্চাটা ভালো করে ধরে এগিয়ে যেতে যেতে বলল, আজ আসবে? তুমি কি অপেক্ষা করবে? রাশি আজ অগ্নির ডায়লগ ওকেই ঘুরিয়ে বলল, বেশক। একদিকে নিখোঁজ রাশির ব্যাকুল খোঁজ, অন্যদিকে সত্য মিথ্যার এই জটিল ধাঁধা। অগ্নি কি পারবে এই অন্ধকারের জাল ছিঁড়ে তার ভালোবাসাকে আবার ফিরিয়ে আনতে, নাকি নিয়তি তাদের জন্য সাজিয়ে রেখেছে আরও বড় কোনো ঝড়? বন্ধুরা, মিষ্টিতে তো অনুভূতির আজকের এই ১৩ নম্বর পর্বটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আপনাদের একটি মন্তব্য আমাদের নতুন পর্ব তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহ দেয়। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নিন। আর অগ্নি ও রাশির এই গল্পের আগামী পর্ব সবার আগে দেখতে আমাদের অডিও স্টোরি বাডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামী পর্বে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আপনাদের প্রিয় অডিও স্টোরি বাডি। ধন্যবাদ।